আজকে যেটা বলবো সেই ঘটনাটা একটা কোচিন থেকে স্টার্ট হয়েছিল। তখনও বলেছিল যে আমাদের পিসির বাড়িতে একটা এরকম প্রবলেম আছে এবং সেটা আজ থেকে না বহু বছর থেকে ওদের বাড়িতে হয়ে আসছে। যে মা হতে চলেছে তার যদি সন্তান নষ্ট হয়ে যায় ভূমিষ্ঠ হওয়ার আগেই, তার জন্য ওটা একটা বিশাল ট্রমার ব্যাপার আর কি। তো উনি উঠোনটাকে ডায়াগোনালি ক্রস করছিলেন। উনি দেখতে পাচ্ছেন একটা মহিলা যার হাইট অনেকটা বেশি, বলশালী চেহারা, খোলা তার চুল, এরকম বড় কপালে আর কি সিঁদুরের বড় টিপ, আর হাতের নখগুলো না এরকম বড় বড়। তিনি যাচ্ছিলেন, তো উনি দেখতে পাচ্ছেন ওনার আগে আগেও কেউ একটা যাচ্ছে। উনি একটু নিজের স্পিডটা বাড়িয়ে সামনে গিয়ে দেখার চেষ্টা করেছেন যে ওটা কি বা ওর হাতে কি ধরা রয়েছে। উনি দেখতে পেলেন সাংঘাতিক তোরে বাচ্চাটা ওর মায়ের হাতের উপরে মাথা রেখে উনি ঘুমাচ্ছিলেন, আরেক হাতে উনি মাথায় হাত বলতে বলতে নিজেও ঘুমিয়ে পড়েছে। ওই সময় মায়ের হাতেও শুয়ে শুয়ে সেই বাচ্চাটা ওর মা বুঝতেও পারেনি। এরপরে যে আরেকটা যে ঘটনাও বলেছিল সেটা আমার জন্য আরও বেশি প্যাথেটিক মনে হয়েছিল। মৃত্যুর আগে মৃত্যুর ভোজ খাইয়ে দিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। ওরা যেই মোমেন্টে দেখতে পাচ্ছে মেয়েটাকে, ওটার মধ্যে দিয়ে ওর দেহটা আস্তে 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 করে নামছে। অন্য আর একজনের পালা এখনো বাকি, তার মানে। হ্যাঁ, কিন্তু কে সেটা এখনো কেউ জানতে পারেনি। কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে রয়েছে দীপাঞ্জনা। অ্যান্ড দীপাঞ্জনা আজকে এমন একটা ঘটনা শেয়ার করেছে যে ঘটনাটা আপনারা প্রথম থেকে শেষ অবধি শুনুন। শোনার পর আপনাদের জানাবেন যে আপনাদের ইন্টারনাল ফিলিং কেমন হলো, কি ফিল করতে পারলেন, কি বুঝতে পারলেন, সেইগুলো একটা জায়গা। কিন্তু এটার মধ্যে যে ভয়টা রয়েছে সেই ভয়টা হয়তো কোনো কিছুর সাথে আপনারা সেই ভয়ের সাদৃশ্য পাবেন না। আশা করছি কৌস্তবের আড্ডার আজকের এই এপিসোড আপনাদের খুবই ভালো লাগবে। এবং দীপাঞ্জনা একটা জিনিসের জন্য ইনভিটেশন দিয়েছে আজকের এই ঘটনা রিলেটেড কারণে, সেটাও শেষে জানতে পারবেন। আপনারা যদি কোনো রকমের কোনো ঘটনা আমার সাথে এরকমই একটা পডকাস্টে, এরকমই একটা আড্ডাতে এসে শেয়ার করতে চান, যোগাযোগ করতে পারেন। অথবা আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন লাগে, সেই কারণেও আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। কৌস্তবের আড্ডার আজকের এই এপিসোডটি আপনারা কোথা থেকে দেখলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটি হরর পডকাস্ট। হ্যালো দীপাঞ্জনা, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ওয়ান্স অ্যাগেন। অ্যান্ড আজকে আমি ডাইরেক্ট ওর কাছে ঘটনার ব্যাপারেই জানতে চাইবো, কারণ আগের বার আমরা যখন শ্যুট করছিলাম, শ্যুট করতে করতে বেশ অনেকটা রাত হয়ে যায়। সেই রাতের মধ্যে ডাইনিংয়ে বসে তুই আমাকে এই ঘটনাটা শুনিয়েছিলি, জানিয়েছিলি এই ঘটনার ব্যাপারে। আর এই ঘটনাটা আমি তখনই বলেছিলাম যে ভাই এটা আমরা পডকাস্টের মধ্যে আনবো, কারণ এই ঘটনার মধ্যে যা এলিমেন্ট রয়েছে, যা জানার বিষয় রয়েছে, এবং মেন কথা হচ্ছে ভয়টা এতটা প্রমিনেন্ট। আর এরকম ঘটনা সত্যি খুব সত্যিই রেয়ার এই ঘটনাগুলো। আমি জানতে চাই কি হয়েছিল দীপাঞ্জনা। দেখ, প্রথমে তোকে যেই ঘটনাটা বলেছিলাম সেই জোড়া কুয়োর ব্যাপারটা, সেটা বলার সময়ই তোকে বলেছিলাম যে এটা মানে আজকে যেটা বলবো সেই ঘটনাটা একটা কোচিন থেকে স্টার্ট হয়েছিল। তো সেই কোচিন মানে একই এরিয়ারই আরেকটা কোচিনে আমরা পড়তাম। সেখানে আমার একটা বন্ধু ছিল, সেই বন্ধুর পুরো নামটা আমি বলবো না, আমরা যেই নামে ওকে ডাকতাম, নীলু বলে ডাকতাম, সেই নীলু হিসেবেই আমি বলবো, ঠিক আছে? কারণ পুরো নামটা আমি বলতে পারবো না। সেই ছেলে, সে বন্ধুটা, তো আমরা একদিন মানে স্যার আমাদের পরীক্ষা নিচ্ছিল, পরীক্ষা নেওয়ার পর স্যার কি করতেন, পরীক্ষা হওয়ার পর ওই কোয়েশ্চেন পেপারটা নিয়ে আমাদের আলোচনা করতেন, ডাউট ক্লিয়ারেন্স, যার যা ভুল হয়েছে সেটা নিয়ে আলোচনা হতো। তো এবার সেদিনকে নীলু বলল যে আমি আর বেশিক্ষণ থাকবো না স্যার, আমি আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাব, পরীক্ষা দিয়ে আমি চলে যাব। তা আমরা জিজ্ঞেস করছিলাম কেন, কোথায় যাবি? বলছে হ্যাঁ আমার পিসির বাড়ি যাওয়ার আছে, একটু দরকার আছে। তো আমরা বলছি এবার পিসির বাড়ি যাওয়া, বেড়াতে যাওয়া, ওটা লোকে হ্যাপিলি বলে আমি পিসির বাড়ি যাবো, বাট ও খুব থমথমে মুখ নিয়ে বলছিল আমার পিসির বাড়ি যেতে হবে এরকম করে। বলছি কেন, কি হয়েছে, কারোর কি মানে কারোর অসুখ বা অসুস্থ, কেউ কোনো প্রবলেম হয়েছে? তো বললো না, আমার পিসেমশাই আমাদের খাওয়াবে। আমাদের ডাউট লাগলো, পিসেমশাই খাওয়াবে, আরও ভালো ব্যাপার। খাওয়া দাওয়ার ব্যাপার সবসময় একটা এনজয়মেন্টের ব্যাপার। আমরা সবসময় আমরা যেহেতু ফুডি মানুষ, পিসেমশাই খাওয়াবে, তোর তো হ্যাপি হওয়ার কথা, তুই এরকম গম্ভীরভাবে বলছিস কেন?
নিরামিষ খাওয়াবে মানুষ। এবার আমরা যেরকম খচ্চর টাইপের লোকজন আমরা বলি আর কি, কেন নিরামিষ খাওয়াবে বলছে, এরকম মুখটা এরকম করে রেখেছিস? না ভাই, অন্য ব্যাপার আছে। এবার আমরা তো নাছোড়বান্দা, কেন কি কেস বল। তখন ও কিছুটা বলেছিল, কারণ ওর বেরোনোর তাড়া ছিল। তখনও বলেছিল যে আমাদের পিসির বাড়িতে একটা এরকম প্রবলেম আছে, যে ওরা আর কি কিছুটা আভাস পায় যে ওদের ফ্যামিলিতে কে পরবর্তীকালে মানে কিছুদিনের মধ্যে চলে যেতে চলেছে, মানে মারা যাবে, তারা আভাস পায়। এবং পিসামশাইয়ের এরকম একটা ইন্ডিকেশন পেয়েছেন, এবং সেই জন্য তিনি সকলকে নিয়ে খাইয়ে দাইয়ে মানে আর কি বিদায় নিতে চাইছেন। তিনি কিন্তু সুস্থ, খুব একটা অসুস্থ তিনি নন। মৃত্যুর আগে মৃত্যুর ভোজ খাইয়ে দিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, মানে আমরা হয় না অনেকে বিদেশে যাওয়ার আগে বন্ধু বান্ধবকে নিয়ে একটু খাইয়ে দাইয়ে দিল, এরকম একটা ব্যাপার। উনি সেটা করছেন তার মৃত্যুর আগে, কারণ তিনি জানেন যে কিছুদিনের মধ্যে তিনি আর থাকবেন। তা আমরা সেটা শুনে খুব অবাক হয়েছিলাম। সেদিন খুব একটা বেশি আমরা জানতে পারিনি ওর থেকে, বাট বলেছিলাম ঠিক আছে তুই ফিরে আয়, তারপর তোর থেকে আমরা জানবো সব কিছু। তারপর ও যখন ফিরে এলো, আমরা আমাদের অন্য একটা বন্ধুর বাড়িতে সবাই মিলে বসেছিলাম। তো নীলিও এসেছিল, ওকে তখন ধরা হলো যে কি ব্যাপার আমাদের একটু বল, আমাদের খুব ইন্টারেস্ট লাগছে আর খুব মানে কৌতূহল হচ্ছে যে কি বিষয় এটা। তো তখনও বলা শুরু করলো যে ওদের পিসির বাড়িতে একটা অদ্ভুত ব্যাপার হয়, এবং সেটা আজ থেকে না বহু বছর থেকে ওদের বাড়িতে হয়ে আসছে। কি কেস না, ওদের বাড়িতে মানে ওই পিসির বাড়িতে আর কি এরকম একটা ব্যাপার আছে, ওদের বংশের ওই পিসির বাড়ির বংশের কোনো পুরুষ, বিশেষ করে পুরুষ বা কোনো বাচ্চা যদি কিছুদিনের মধ্যে মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকে বা মারা যাবে এরকম একটা ব্যাপার থাকে, তখন ওদের বাড়িতে একটা এন্টিটিকে দেখা যায়, কেউ না কেউ দেখতে পায়। হতে পারে যিনি মারা যাচ্ছেন বা যেতে চলেছেন তিনি দেখতে পাবেন, বা তার স্ত্রী হতে পারে, তার সন্তান হতে পারে, বা বাড়ির নিকট আত্মীয় কেউ দেখতে পায়। তো সেই পিসামশাইয়ের ব্যাপারটা আমি আগে বলি। কি হয়েছিল, ওদের পিসির বাড়িটা নাকি ইউ প্যাটার্নে ছিল। সে আগেকার দিনের নর্থ ক্যালকাটার বাড়িগুলো হতো না, সেই ইউ প্যাটার্নের হতো, মাঝখানে উঠোন থাকতো। এই মানে ওদের বাড়িটাও ওরকম টাইপের ছিল। তো পিসেমশাই কী করেছিলেন, উনি রাত জেগে উনি কাজ করতেন। রাত জেগে বলবো না, মানে অনেক রাত অবধি উনি কাজ করতেন। তো তিনি সেরকম একদিন এরকম রাত্রিবেলায় উনি কাজ টাজ করে উনি ভেবেছিলেন যে সেবার নাকি খুব গরম পড়েছিল মানে সেই টাইমটাতে। তো উনি ভাবলেন প্রচণ্ড গরম লাগছে, আমি একটু গায়ে জল টল দিয়ে গা ধুয়ে তারপর শুতে যাবো, নাহলে আমার ঘুম আসবে না। তাই এবার ওদের নিচের তলায় একটা বাথরুম আছে। তো উনি ভাবলেন যে নিচের তলায় বাথরুম, ওই কুয়োতলা হয় না, ওরকম কুয়োতলাতে গিয়ে উনি ভাবলেন যে গা ধুয়ে নেবেন। তো উনি কুয়োতলাতে গা ধোয়ার জন্য উঠোনটাকে ডায়াগোনালি ক্রস করছিলেন। আচ্ছা, ঠিক আছে। ক্রস করতে করতে উনি দেখতে পাচ্ছেন ওই যে ইউ প্যাটার্নের বাড়িগুলো দেখবি খোলা বারান্দা থাকে, এবার খোলা বারান্দায় উনি দেখতে পাচ্ছেন বেশ কিছুটা দূর থেকে যে কেউ একটা বসে রয়েছে। এবার উনি ভাবছেন যে ওনার স্ত্রী বা বাড়ির অন্য কোনো বউ কেউ বসে রয়েছে, কারণ সে শাড়ি পরেছিল, উনি এটা বুঝতে পেরেছেন হালকা হালকা আলোতে। খোলা বারান্দা মানে কি ওপরের ফ্লোরে যে বারান্দা সেটা না, নিচের তলায়, কারণ উনি তো উঠোন দিয়ে পার হয়ে যাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। দেখছেন যে ওনার ইউ এর যে মাথা রয়েছে, ইউ এর পেট অবধি নিচ অবধি যাচ্ছে, হ্যাঁ, ডায়াগোনালি একদম, আর একদম সম্মুখে কাউকে একটা বসে থাকতে দেখেছেন। হ্যাঁ, মানে কোনার দিকের বারান্দায় কেউ একটা বসে রয়েছে, আধা আধা অন্ধকার, আধো অন্ধকার টাইপের, ওরকম কেউ একটা বসে রয়েছে। তো উনি ভাবছেন যে হয় ওনার স্ত্রী বা বাড়িরই অন্য কোনো স্ত্রীলোক বউ কেউ একজন রয়েছে। তো উনি প্রথমে গলা তুলে বলছেন যে মানে ওনার স্ত্রীর নাম ধরে বলছে, তুমি কি বসে রয়েছো, না কে বসে রয়েছে ওখানে? কেউ সাড়া দিচ্ছে না। তো ভাবছে যে এত রাত্রিবেলা কে বসে রয়েছে, কোনো বউ কেনই বা আসবে এখানে, বসেই বা থাকবে কেন? উনি আরেকটু এগিয়ে গিয়ে উনি না থমকে গেছেন। উনি দেখতে পাচ্ছেন একটা মহিলা যার হাইট অনেকটা বেশি, মানে স্বাভাবিক মহিলাদের বা বাঙালি মহিলাদের যেরকম হাইট হয় সেরকম নয়, তার থেকে অনেকটা লম্বা, বেশ বলশালী চেহারা, খোলা তার চুল, ঠিক আছে, অনেক বড় চুল খোলা, লাল পাড় সাদা শাড়ি পরা, এবং তার আঁচলটা অনেকটা লম্বা লুটিয়ে রয়েছে এরকম, আর মাথায় এরকম বড় কপালে আর কি বড় সিঁদুরের বড় টিপ, ঠিক আছে, আর হাতের নখগুলো না এরকম বড় বড়, ঠিক আছে, মানে নিচু বারান্দা হয় তো, আগেকার দিনে বারান্দাগুলো একটু নিচু হতো, এবার ওই বারান্দায় এইভাবে বসে রয়েছেন।
মানে হাঁটু দুটোতে এরকম মানে হাঁটু দুটোতে এরকম হাত রেখে উনি বসে রয়েছেন, আর নখগুলো বোঝা যাচ্ছে, মানে অনেকটা এইভাবে বসে রয়েছে। আচ্ছা। উনি দেখে উনি প্রচণ্ড ভয় পেয়েছেন এবং তিনি আর বাথরুমের দিকে যাননি, নিজের ঘরে চলে গেছেন। চলে গিয়ে প্রথমে ওনার স্ত্রীকে ডেকেছেন যে দেখো আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তো ওনার স্ত্রী ভাবছেন এই রাত্রিবেলা কেন আবার কি কথা বলবে, বলছে তুমি ঘুমাও তো, এখন আমি কোনো কথা টথা বলতে পারছি না, আমার ঘুম পাচ্ছে। বলছে না, ইম্পর্ট্যান্ট কথা আছে তোমাকে বলবো। তো উনি তখন স্ত্রীর মানে ওনার স্ত্রী মনে করলেন যে কিছু একটা সমস্যা হয়েছে কি, কারণ তোমার কি কোনো শরীর খারাপ হচ্ছে বা কি। বলছে উনি নাকি এরকম বলছেন যে আমিও দেখলাম, জাস্ট উনি বললেন আমিও দেখলাম। ওনার স্ত্রী প্রথমে না বুঝতে পেরেছেন, কারণ একটা পরিবারের কিছু সিক্রেটস থাকে যেগুলো পরিবারের মানুষরা জানে, এবং কিছু কিছু কিওয়ার্ডস থাকে বললে তারা বুঝতে পারে যে হ্যাঁ ওই বিষয়টার কথা বলা হচ্ছে, যেটা নিয়ে সচরাচর খুব একটা কথা বলা হয় না, ওপেন সিক্রেট হয় না, একদম সেরকম আর কি। এবার উনি যেই বলেছেন যে আমিও না দেখলাম, ওনার স্ত্রী নড়ে চড়ে বসেছে যে কি দেখলে বলো তো, কি ব্যাপার দেখেছে। মানে উনি হয়তো বুঝতে পেরেছেন কিন্তু নিজেকে বিশ্বাস করাতে চাইছেন না যে সেই ব্যাপারটাই দেখেছে। তো তখন উনি বললেন যে হ্যাঁ আমিও এরকম মহিলা দেখলাম যার এরকম চেহারা। তো তখন তো পিসি আর কি সে খুব ভয় পেয়ে গেল, প্রথম কথা। দ্বিতীয়ত তিনি কান্নাকাটি জুড়ে দিলেন। জুড়ে দেওয়ার পর সবাইকে জানানো হলো ওই রাত্রিবেলায় যে উনি এরকম দেখেছেন। এবার তখন কি হলো, মানে ওরা তো মোটামুটি জানে ওরা এইরকম একটা এন্টিটি দেখতে পারলে যে দেখে সম্ভবত তারই মৃত্যু ঘনিয়ে আসে, ঠিক আছে, আর না হলে তার মানে সব থেকে ক্লোজেস্ট কেউ সে মারা যাবে। তো ওরা যখন মানে উনি যখন এরকম দেখলেন তো তারপরে একটা বেশ সাড়া পড়ে গেল যে এরকম কিছু একটা ব্যাপার। এবার প্রত্যেকটা মানুষ একদম পারফেক্টলি ফিট হয় না, একটা টাইমের পর গিয়ে কিছু না কিছু অসুস্থতা দেখাই যায়, কারো সুগার থাকে, কারো প্রেশার থাকে, এরকম ব্যাপার থাকে। তো ওনাকে সব মানে সেরকম যে ওনার শারীরিক কিছু সমস্যা হচ্ছিল তাও না, কিন্তু তারপরে গিয়ে ভালো করে চেক আপ করানো হলো, বিভিন্ন কি বলবো ডায়াগনোসিস করানো হলো, অ্যাজ সাচ সেরকম কিছু পাওয়া গেল না। স্টিল ওনার মনে হতে লাগলো না এরপরে ওনারই নাম্বার, উনিই মারা যেতে চলেছেন। তো এই জিনিসটা হওয়ার পর তখন নাকি উনি আর কি সবাইকে খবর দেন যে আমাদের এরকম একটা ব্যাপার হয়েছে, সম্ভবত আমি আর থাকবো না, আমি সবাইকে নিমন্ত্রণ করে একটু খাইয়ে দাইয়ে তারপরে যেতে চাই। তো সেই ব্যাপারটাই নীলু আমাদের বলেছিল যে তখন ও ওরকম গিয়েছিল। তো তখন আমরা জিজ্ঞেস করলাম যে এই ব্যাপারটা কি, এই যে মহিলাটাকে দেখা যাচ্ছে এটা কে। তখন বলল যে এটা ফার্স্টবার দেখা যায়নি, এটা বহু বছর থেকে হচ্ছে এবং বহু লোক বহুবার দেখেছে, ওদের ফ্যামিলিরই বহু লোক বহুবার দেখেছে। ওর জ্ঞান তো প্রথম যেটা ও শুনেছিল মানে পিসেমশাইয়ের আগেও যেটা শুনেছিল যে পিসেমশাইয়ের যে মা তিনি যখন বৃদ্ধা মানে তিনি দেখেছিলেন প্রথম, মানে ওর জ্ঞান তো ঠিক আছে, তার আগেও তো অনেকে দেখেছে। তো ও দেখেছে মানে উনি দেখেছিলেন যে উনি মানে নিজের খাটে বসেই বিছানায় বসেই কিছু একটা করছিলেন, করতে করতে উনি দেখতে পেয়েছিলেন যে ওরকম একটা মহিলা যে লাল পেড়ে সাদা শাড়ি পরা, যার মানে আঁচলটা অনেকটা লম্বা লম্বা ঘন চুল রয়েছে খোলা, এবং কপালে একটা বড় সিঁদুরের টিপ রয়েছে এবং হাতে এরকম বড় বড় নখ, সেই একটা মহিলা বাড়ির ঘরের বাইরের দিয়ে মানে দরজা দিয়ে দেখা যাচ্ছে তিনি হেঁটে হেঁটে আস্তে 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 চলে গেলেন, এবং যাওয়ার সময় একবার জাস্ট ওনার দিকে এভাবে মুখটা ফিরিয়ে তাকালেন আবার চলে গেলেন। তখন উনিও বুঝতে পেরেছিলেন যে তার সময় ঘনিয়ে এসেছে, তিনি আর বেশি দিন নেই। তো তিনিও একরকমভাবে সেমভাবে সবাইকে বললেন যে আজকে আমি এরকম দেখেছি, সম্ভবত আমি আর বেশি দিন বাঁচবো না, তোরা এই উইল টুইল যেগুলো আছে তোরা সব দেখে নে, আর আমার মানে যা কিছু রয়েছে আমি সব মানে প্রত্যেকটা মহিলার তো নিজের কিছু গয়নাগাটি থাকে, তো সেইগুলো উনি বিলিয়ে দিয়েছিলেন, মানে ভাগ করে দিয়েছে, বিলিয়ে দেওয়ার কথাটা ভুল হবে, ভাগ করে দিয়েছিলেন তার নাতি নাতনি তারপরে পুত্রবধূ যারা রয়েছে তাদেরকে ভাগ করে দিয়েছিলেন। সত্যি সত্যি তার 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহের মাথায় তিনি মারা গিয়েছিলেন। এরকম নাকি ওদের সঙ্গে প্রায়ই হয়। আরেকটা জিনিস যেটা হয় হতো আর কি, বা এখনও হয় হয়তো, সেটা হচ্ছে ওদের বাড়িতে যদি কোনো শিশু মৃত্যুর সম্ভাবনা থাকতো তখন সেই এন্টিটিটাকে দেখা যেত আরেকটু অন্যরকমভাবে, কিন্তু আরও বিভৎসভাবে। আমি যেই টাইমের কথা বলছি তখন ওই নীলুর যে পিসি তার যা তিনি তখন গর্ভবতী ছিলেন, প্রেগনেন্ট ছিলেন।
তো তিনি একবার মানে এবার যখন একজন মহিলা গর্ভবতী থাকেন তার বারবার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় শারীরিক সমস্যার কারণেই, তো তাকে বারবার যেতে হতো, মাঝরাতে উঠে যেতে হতো। তো তিনি একদিন এরকমভাবেই মানে মোটামুটি খুব বেশি রাত নয়, মানে প্রথম দিকের রাত হিসেবেই তিনি যাচ্ছিলেন এবং তিনি দেখতে পেলে, এবার ইউ প্যাটার্নের যেটা বললাম আগেকার দিনের বাড়ি, ওই ইউ প্যাটার্নের বাড়িগুলোর বারান্দাগুলো দেখবি খুব লম্বা লম্বা হয়, মানে অনেকটা হেঁটে যেতে হয়। তো উনি ওই রকম বারান্দা ধরেই হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তো উনি দেখতে পাচ্ছেন ওনার আগে আগেও কেউ একটা যাচ্ছে হেঁটে হেঁটে। আচ্ছা, ঠিক আছে, উনি ভাবছেন যে কে যাচ্ছে কে যাচ্ছে, উনি ডেকেছেন যে কে যাচ্ছে বা কারো নাম ধরে হয়তো তিনি ডেকেছেন, বাট তারপরে উনি বুঝতে পারলেন যে যেটাকে আমি দেখছি ওটা স্বাভাবিক নয়, কারণ ওনার হাইটের থেকেও অনেকটা বেশি হাইট সেই মহিলার। তার বড় লম্বা খোলা চুল দেখা যাচ্ছে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবি যাদের লম্বা, যেসব মেয়েদের লম্বা চুল থাকে তারা বেঁধেই রাখে ম্যাক্সিমাম, ঠিক আছে, কিন্তু ওরকম খোলা চুল নিয়ে বারান্দা দিয়ে হেঁটে হেঁটে যাবে এরকম হয় না। এবার ওরকমভাবে, তাও রাতের বেলায়, ওরকম লাল পেড়ে সাদা শাড়ি এখনকার দিনে খুব একটা কেউ পরে না, আঁচল লুটোচ্ছে সেমভাবেই ওরকম যাচ্ছে, এবং তার না হাতে কিছু একটা ধরা আছে উনি দেখতে পাচ্ছেন। উনি তখনও না খুব একটা ওই ব্যাপারটা ওনার মাথায় ক্লিক করেনি যে কিছু একটা খারাপ দেখছি আমি। উনি একটু নিজের স্পিডটা বাড়িয়ে সামনে গিয়ে দেখার চেষ্টা করেছেন যে ওটা কী বা ওর হাতে কী ধরা রয়েছে। উনি দেখতে পেলেন সেই যে মহিলার এন্টিটিটা, তার হাতে একটা বাচ্চা ধরা রয়েছে, এবং সেই বাচ্চাটা হচ্ছে সদ্যজাত বাচ্চা, মানে সবে ভূমিষ্ঠ হওয়া একটা বাচ্চার মধ্যে যেরকম মানে রক্ত মাখা থাকে, হ্যাঁ আরও কিছু অনেক কিছু মাখা টাকা থাকে, ওই রকম একটা পিণ্ডর মতন হাতে করে নিয়ে যাচ্ছে, এবং তার নাভি থেকে নাভিরজ্জুটা ঝুলছে, মানে যেটাকে প্লাসেন্টা বলা হয়, সেই জিনিসটা নিয়ে ওই মহিলাটা এগিয়ে এগিয়ে যাচ্ছে। ওইটা দেখে উনি প্রচণ্ড ভয় পেয়ে যান, কারণ এটা কোনোভাবেই স্বাভাবিক। প্লাসেন্টারটা কি অন্য কোনো কিছুর সাথে যুক্ত ছিল না, জাস্ট কাটা ঝুলছে ওরকমভাবে ওটা যাচ্ছে, এবং একটা সময় গিয়ে ওই যে এন্টিটিটা ওই হাতে জিনিসটা নিয়ে ওনার দিকে ফিরে ওনাকে এরকমভাবে দেখাচ্ছে এই জিনিসটা। সাংঘাতিক তোরে। হ্যাঁ, কাইন্ড অফ, মানে এইটা দেখো, এটা মানে এই জিনিসটা তোমার সঙ্গেও হতে চলেছে, কাইন্ড অফ এরকম। এটা উনি দেখার পর উনি অবশ্যই মানে কোনোভাবেই কোনো স্বাভাবিক মানুষ ওটা দেখে মানে সুস্থ থাকতে পারেন না, তিনি চিৎকার করে ওখানেই ফেন্ট হয়ে পড়ে যান, অজ্ঞান হয়ে ওখানে পড়ে যান। তো তার চিৎকার শুনে সকলে আসেন, এবং আনফর্চুনেটলি ওনার গর্ভপাত হয়ে যায় সেই দিনই। মানে অত ভয় পেয়ে উনি পড়ে গিয়েছিলেন ফেন্ট হয়ে, কেউ তো ছিল না ওনার সামনে, প্রচুর ব্লিডিং হয়, উনি খুব অসুস্থ হয়ে পড়েন, দীর্ঘদিন অসুস্থ থাকেন, এবং একটা বিশাল মানসিক চাপ, একটা যে মা হতে চলেছে তার যদি সন্তান নষ্ট হয়ে যায় ভূমিষ্ঠ হওয়ার আগেই, মানে তার জন্য ওটা একটা বিশাল ট্রমার ব্যাপার আর কি। তিনি ট্রমাটাইজড হয়ে যান, অনেক চিকিৎসা করার পর তারপরে উনি সুস্থ হন। আমাকে একটা কথা বল, তোর কি কোনো কারণে এটা মনে হচ্ছে না, আমি এখনো ঘটনাটা পুরোটা শুনিনি, অডিয়েন্সও শুনছে, বাট এর মাঝখানে আমার একটা কথা মাথায় এলো, সেটা হচ্ছে যে মৃত্যুর আগে এই মহিলাকে দেখা যাওয়ার যে ব্যাপারটা, সেটা কি এরকমটা যে ভাগ্যে মৃত্যু রয়েছে তার আগে একটা ইন্ডিকেশন দিয়ে যাচ্ছে এই মহিলা, নাকি এই মহিলাকে দেখতে পাওয়ার কারণে মৃত্যুগুলো হচ্ছে? এইটা না একটা বড় রহস্য, সত্যি কথা বলতে ওরা নিজেরাও এটা জানে না, কারণ আমরা নিজেরাই প্রশ্নটা করেছিলাম যে এই যে মহিলাটাকে দেখা যাচ্ছে এটার মানে কি উনি নিতে আসছেন, নাকি কেউ যাবে এটা বলতে আসছেন? এক্স্যাক্টলি, এটা তো স্বাভাবিক মনে হয়। হ্যাঁ, কারণ আমিও প্রশ্নটা করেছিলাম, শুধু আমি নয়, আমার সাথে যে আরও যে দুজন বন্ধু ছিল তারাও কোশ্চেন করেছিল, বাট ও বলতে পারিনি। এক তো ওর বয়স তখন বেশি ছিল না, আর দ্বিতীয়ত ওদের যে ফ্যামিলি, ওদের পিসির বাড়ির যে ফ্যামিলি, তাদের কাছেও ব্যাপারটা খুব একটা পরিষ্কার নয় ব্যাপারটা। কারণ আস্তে আস্তে আমি তোকে যখন বলবো কাকে দেখা যাচ্ছে, তখন সেটা থেকে হয়তো তুই কিছুটা ধারণা করতে পারবি, কারণ তোর একটা অভিজ্ঞতা রয়েছে এতদিনের। তোকেও কোশ্চেনটা আমি তোর জন্যই রাখলাম যে তুই বলতে পারবি। পুরোটা শুনি তাহলে বলতে পারবো হয়তো। এবার একবার কি হলো, যেটা আমার মানে এটা তো খুব প্যাথেটিক একটা ব্যাপার হলোই। এরপরে যে আরেকটা যে ঘটনাও বলেছিল সেটা আমার জন্য আরও বেশি প্যাথেটিক মনে হয়েছিল, যেটা মানে শিশু মৃত্যু কিন্তু ওদের বাড়িতে প্রায়ই হতো, এমন নয় যে একবার হয়ে গেছে ঠিক আছে, বাট এই শিশু মৃত্যুটা ওদের পিসির বাড়িতে খুব একটা আনকমন ব্যাপার ছিল না, অনেক এরকম শিশু মৃত্যু ওদের বাড়িতে হয়েছিল।
একজন পূর্ণবয়স্ক মানুষ মারা যাওয়া বা বৃদ্ধ মানুষ বা বৃদ্ধার মারা যাওয়াটা স্বাভাবিক হিসেবে আমরা নিতে পারি, কিন্তু বাচ্চা ছেলের মৃত্যু বা বাচ্চা ছেলে হোক মেয়েই হোক, মানে শিশুর যে মৃত্যু সেটাকে খুব একটা মানুষ মানে স্বাভাবিকভাবে নেওয়া যায় না। তো একটা যেটা হয়েছিল, ওর কাকি যে, মানে এটা তো বললাম জায়ের কথা, এবার জায়ের ছোট জনকে হিন্দিতে বলা হয় দেবরানী, আমি ঠিক জানি না বাংলাতে কি বলে, ভেরি সরি। মানে ও মানে নীলুর যে পিস্তুত ভাই হয়, সরি দাদা হয়, তার কাকার মেয়ে। মানে এবার সে কি বলতো, সে একটু কম বয়সে বিয়ে করে নিয়েছিল, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার তার যে ছেলে হয়েছিল, সেই ছেলেটা যেহেতু এটা একটা মানে বলা যায় যে যেহেতু সে কম বয়সে বিয়ে করেছিল, সেই কারণেও হতে পারে যে তার যে শিশু জন্ম নিয়েছিল সে একটা ডিফর্মিটি নিয়ে জন্ম নিয়েছিল, যে তার হার্টে ফুটো ছিল। এবার আমাকে আবার একটা কথা বল, সেটা হচ্ছে যে নীলু তার পিসে মশাইয়ের জন্য তার বাড়িতে গেছিল, মানে পিসির সাইডের ফ্যামিলি নীলুর। এবার এই যে পিসি রয়েছে, একটু আগে তার জায়ের ব্যাপারটা তুই বললি, এখন পিসির দেওরের বউয়ের কথা বলছিস, তার একটা মেয়ে ছিল, দেওরের একটা মেয়ে ছিল, সে কম বয়সে বিয়ে করে কম বয়সে বিয়ে করে অন্য ফ্যামিলিতে চলে গেছে, হ্যাঁ, তার একটা বাচ্চা হয়েছে, একদম। আচ্ছা, তারপর বল। সে তার যেহেতু হার্টে ফুটো ছিল, এবার তার বিভিন্ন রকম চিকিৎসার জন্য তাকে আসতে হতো এখানে। এবার সে মানে তার যেখানে বিয়ে হয়েছিল অ্যাকচুয়ালি, সেখানে এরকম মানে সে তোর চিকিৎসা ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, যে কারণে ওকে ম্যাক্সিমাম দিন এখানে এনেই রাখতো, যে বিভিন্ন ডাক্তার দেখানো বল বা রিপোর্টস করানো বল, এগুলোর জন্য ম্যাক্সিমাম ও বাচ্চাটাকে নিয়ে এখানেই থাকতো। তো সেবারও সে এরকমই ছিল, কিন্তু সেই বাচ্চাটার প্রচণ্ড জ্বর, আর অন্য হয়তো আরও অনেক শরীর খারাপ ছিল। কত বয়স হবে বাচ্চাটার? বাচ্চাটার বয়স 7 থেকে 8 বছর। তো ওই বাচ্চাটাকে নিয়ে তিনি এখানে ছিলেন। তো সেই দিন আর কি ওর যে বাবা, যে বাচ্চাটার কথা বলছি, ওর যে বাবা, সে তার বাড়ি থেকে এই বাড়িতে আসছে বউ বাচ্চার সাথে দেখা করতে, কারণ তার পরের দিন ওই বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা আছে, এবং তিনি শুনেছিলেন যে তার ছেলের খুবই অবস্থা একটু ক্রিটিক্যাল, তাকে নিয়ে হয়তো আরও একটু দৌড়োদৌড়ি করতে হবে। তো তিনি কি করেছিলেন, তিনি রিস্ক না নিয়ে সেই দিনই চলে আসছিলেন রাত্রিবেলা, এবং বেশ রাত হয়ে গিয়েছিল। আচ্ছা। এবং শুধুমাত্র রাত নয়, সেই রাত্রিবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, খুব বৃষ্টি হচ্ছিল সেদিনকে। এবার উনি যখন আসছেন, খুব বৃষ্টি হয়ে জল জমে গেছে, ঠিক আছে। এবার ওই বাড়িতে ঢোকার আগে উনি দেখতে পাচ্ছেন, মানে একদম দোরগোড়াতে খুব বৃষ্টি হচ্ছে, আর দেখবি অনেক আগেকার দিনের বাড়িতে না সেই মানে সদর দরজার বাইরে না রোয়াক থাকতো, হ্যাঁ, দুপাশে দুটো রোয়াক থাকতো, বসে লোকে গল্প করতো। ওই রকম রোয়াকে, লাল রঙের রোয়াক ছিল একটা ওদের, ওই রকম রোয়াকে ওই রকম রাত্রিবেলায় অনেক রাত এবং ওরকম দুর্যোগের রাত্রে ওই বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে, ওই অসুস্থ বাচ্চাটা। কি বলছিস? হ্যাঁ, এবার ওই ওর যে বাবা, সে দেখে তো অবাক হয়ে গেছে, এক তো আমার ছেলে এত অসুস্থ, একা একা মানে সিঁড়ি দিয়ে ওঠানামো ঠিক করে করতে পারে না, এখন ওর ঘুমানোর সময়, ও এই রাত্রিবেলায় এই মানে বর্ষার মধ্যে ও ওখানে কি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। উনি বাইরে থেকে চিৎকার করছে, এই বাবু তুই এখানে কি করছিস, ঘরে যা, ভিজছিস কেন, তোর শরীর খারাপ করবে, স্বাভাবিকভাবে যেরকম বাবারা বলে। তো এবার ও দেখছে ওই বাচ্চাটা কোনো রেসপন্স করছে না, ঠিক আছে, বাচ্চাটা স্টিল ওখানে দাঁড়িয়ে রয়েছে মূর্তির মতন, ওই বর্ষার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এবার উনি আরও সামনে গেছেন, সামনে দেখতে পাচ্ছেন যে বাচ্চাটার মধ্যে না কোনো মুভমেন্ট নেই, কোনো হেলদোল নেই, মানে সে মূর্তির মতন দাঁড়িয়ে রয়েছে, এক দৃষ্টি ওনার দিকে তাকিয়ে বা ওনার অন্য দিকে তাকিয়ে, কারণ অন্ধকারে উনি ঠিকঠাক বুঝতেও পারছেন না, ওরকম বৃষ্টি হচ্ছে তার মধ্যে, বাচ্চাটা ওরকম স্টিল দাঁড়িয়ে রয়েছে। অনেকটা কাছে যখন উনি গেছেন, তখন দেখতে পাচ্ছে বাচ্চাটা একা দাঁড়িয়ে নেই, বাচ্চাটার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। এবার উনি প্রথমেই ভেবেছেন স্বাভাবিকভাবে ওনার স্ত্রী, মানে বাচ্চাটার মা। এবার উনি ওখান থেকেই বকাবকি করছেন ওনার স্ত্রীকে, কেন তুমি এই বর্ষার মধ্যে বাচ্চাটাকে নিয়ে বাইরে এসছো, ওর এমনি শরীর খারাপ। কিন্তু একটু এগিয়েই উনি বুঝতে পারলেন সেই যে মহিলাটা বাচ্চাটার পেছনে দাঁড়িয়ে রয়েছে, ওটা কোনোভাবেই ওনার স্ত্রী নয়। ওকে, ওই সেই এন্টিটিটাকে, যার কথা উনি কিন্তু এতদিন কিচ্ছু জানতেন না। উনি তো অ্যাজ সাচ এই ফ্যামিলির জামাই হলেও একদম ইন্টারনাল ফ্যামিলির মেম্বার তো নয়, যে একদম এগুলো তো খুব গুচ্ছ কথা ফ্যামিলির, সেগুলো সবাইকে জানায় না, বিশেষ করে জামাইদের তো আরোই জানায় না, অবভিয়াসলি কিছু সিক্রেট রাখতে হয়, রাখে।
তো উনি দেখে ভেবেছেন এই মহিলাটা কে, এরকম ভয়ঙ্কর চেহারা, হাতে এরকম বড় বড় নখ, সে এরকম মানে কি বলবো মানে সেই খুব অশরীরী টাইপের তার চেহারা, সে এরকম আমার ছেলেকে নিয়ে বাইরে কেন দাঁড়িয়ে রয়েছে। এবার উনি ভেবেছেন যে এই একটা মহিলা যে কিনা আমার বাচ্চার কোনো ক্ষতি করতে এসছে, আর উনি চিৎকার চেঁচামেচি করছেন যে এই আমার ছেলেকে নিয়ে গেল, আমার ছেলেকে নিয়ে গেল, এরকম টাইপের করে উনি বলা শুরু করেছেন, চিৎকার করা শুরু করেছেন। তো সেইটা হবার পর ওনার ডাক টাক শুনে আর কি সম্ভবত ওর পিসেমশাই বাড়ি বেরিয়ে, আমি যখন এই যে ঘটনাটার কথা বলছি তখন নীলুর পিসেমশাই বেঁচে রয়েছেন, আর নীলুর পিসেমশাইয়ের মৃত্যুটা একদম রিসেন্ট, তার আগের কথাগুলো বলছি। তো উনি বেরিয়ে এসছেন প্রথম, কারণ আমি বললাম আগেই, কারণ উনি রাত জেগে কাজ করতেন, তো তিনি জেগেছিলেন। তো তিনি বেরিয়ে এসছেন যে কেন কি হলো ব্যাপারটা। এবার ততক্ষণে উনি দেখছেন যে তখন ওই মহিলাটাকেও আর দেখতে পাচ্ছেন না, বাচ্চাটাকেও আর দেখতে পাচ্ছেন না। তো উনি বলছেন না আমার ছেলেকে দেখলাম এখানে দাঁড়িয়েছিল, ওর পেছনে একটা মহিলা দাঁড়িয়েছিল, আমার মনে হয় ওকে কেউ নিতে এসেছিল, মানে উনি ভেবেছেন ছেলে ধরা টাইপ কিছু একটা, ঠিক আছে। তো এবার পিসামশাই যেই শুনেছে এই কথাটা, উনি তো জানেন ব্যাপারটা কি, সেইটা শোনার পর ওনার মনে হয়েছে যে না কিছু একটা গড়বড় আছে। জামাইকে উনি বাড়িতে এনেছেন, বলছে তুমি সুস্থ হয়ে বসো, আমি দেখছি ব্যাপারটা। তারপরে যেটা জানা গেল সেটা এতটা প্যাথেটিক আমার লেগেছিল শুনে, মানে আমি খুব মানে আমার খুব কী বলবো ভারাক্রান্ত হয়ে গেছিলো মনেটা শুনে। বাচ্চাটা তো অসুস্থ ছিল, রাত্রিবেলা ভালো করে সে ঘুমোতে পারতো না, এক তো তার খুব গায়ে জ্বর ছিল, আরও অনেক রকম তার শারীরিক অসুবিধা ছিল। তো ওর মা কী করছিল, মানে প্রত্যেক সময় কী করতেন, ওর পাশে শুয়ে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিতেন, ঘুম পাড়ানোর জন্য মাথার হাত বুলিয়ে দিতেন। সেদিনও তাই করছিলেন। বাচ্চাটা ওর মায়ের এইখানে হাতের ওপরে মাথা রেখে উনি ঘুমাচ্ছিলেন, আরেক হাতে উনি মাথায় হাত বলতে বলতে উনি নিজেও ঘুমিয়ে পড়েছে। মা ঘুমিয়ে পড়ার ওই সময় মানে মায়ের হাতের উপর শুয়ে রয়েছে, শুয়েই সেই বাচ্চাটা মারা গেছে। ওর মা বুঝতেও পারেনি, কারণ সে তো কোনো রকম চিৎকার করা কান্নাকাটি করা কিছুই করেনি। আর এটা বাচ্চাটার বাবা যখন পৌঁছেছে সেই রাতেই হয়েছে, তার আগেই, তার ঠিক আগেই হয়েছে। মানে যখন সে বাচ্চাটাকে দেখতে পেয়েছে হি ইজ অলরেডি ডেড। মানে অ্যাজ সাচ মানে বাচ্চাটাকে সেই যে এন্টিটিটা নিয়ে চলে যাচ্ছে সেই মুহূর্তে ওর বাবা দেখতে পেয়েছে। আমাকে একটা কথা বল, সেটা হচ্ছে যে এই যে এন্টিটিটা রয়েছে সেই এন্টিটিটা এই ফ্যামিলির লোকজনকে দেখা দেয়, বাট এই যে বাচ্চাটার বাবা সে তো ফ্যামিলির আউটসাইডার, তার কাছে দেখা দিল কেন? হয়তো মানে এক তো যে বাচ্চাটার বাবাও বাচ্চাটাকে যখন নিয়ে বেরিয়ে যাচ্ছে তখনও দেখতে পেয়েছে, এটা একটা প্রধান মানে একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে যে সেই সময় আর কেউ জেগে ছিল না দেখানোর মতো, ওকে তো দেখাতে হবে যে আমি নিয়ে যাচ্ছি। আর একটা কারণ এটাও হতে পারে যে যেহেতু বাড়ির ভেতরে রয়েছে, বাড়ির বাউন্ডারির চারিপাশের মধ্যে সেই ভদ্রলোক একদম এন্টার করে গেছে, হ্যাঁ, আর এই বাড়ির সাথে হয়তো কানেক্টেড, একদম পারিবারিকভাবে তো সেখানে, হ্যাঁ সেটাও হতে পারে, দুটো হতে পারে, হয় পরিবারের সাথে কানেক্টেড নয়তো বাড়ির জন্য কানেক্টেড, একদম হ্যাঁ দুটো সম্ভাবনাই আছে। তো এইরকম যখন হয়েছে তো তার মা তো প্রচণ্ড ভেঙে পড়েছে, এবং তার মা বলছে আমার ছেলে মারা গেল আমি টের পেলাম না। তো এটা একটা ঘটনা ঘটলো। তো বিভিন্ন এইরকম ঘটনা না ঘটতো, এই যে ঘটনাটা এগুলো ঘটতো, আরও বিভিন্ন রকম তোর অলৌকিক ঘটনা ওখানে ঘটতো। শুধু যে এই এন্ট্রিটাকে দেখা যেত তা নয়, যারা রিসেন্টলি মারা গেছে তাদেরকেও দেখা যেত। একবার কি হয়েছিল, ওর যে পিসি, নীলুর যে পিসি, তিনি আলমারি গোছাচ্ছিলেন, ঠিক আছে, শাড়ি টাড়ি জামা কাপড় সব কিছু নিয়ে আলমারি গোছাচ্ছিলেন। আলমারি গোছাতে গোছাতে তখন আর কি রিসেন্টলি ওই জায়ের গর্ভপাত হয়েছে, বললাম যে তিনি প্রেগনেন্ট ছিলেন। তিনি শাড়ি রাখতে রাখতে উনি দেখছেন যে শাড়ির ফাঁক থেকে দুটো চোখ দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে আলমারির ভেতরে। এবার আলমারির ভেতরটা তো একটু অন্ধকার অন্ধকার হয়, উনি দেখতে পাচ্ছেন যে দুটো চোখ দেখা যাচ্ছে। উনি ফার্স্টে ভেবেছেন ইঁদুর, খুব স্বাভাবিকভাবে উনি ভেবেছেন ইঁদুর। উনি শাড়িগুলোকে টান দিয়ে নামিয়েছেন ওটাকে তাড়াবে, যেই নামিয়েছেন একটা ছোট্ট মুখ দেখতে পেয়েছেন উনি, বাচ্চার মুখ, একদম ছোট্ট মুখ। এবার একদম ছোট্ট মুখের চোখ দুটো ছোট ছোট হয়, উনি ওইটা দেখতে পেয়ে না উনি ছিটকে এসছেন, ঠিক আছে, ছিটকে এসে উনি ভাবছেন যে এটা আমি কি দেখছি।
তারপরে খানিকক্ষণ উনি দেখার পর ওনার ছেলেকে ডেকেছেন যে দেখ বাবু আমি এটা দেখলাম। দেখার পর উনি বলছেন যে এইটা কিছু একটা প্রবলেম হয়েছে, আমাকে মানে আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে এখানে। তো এইটা তো খুব একটা স্বাভাবিক হতে পারে না যে আলমারির ভেতরে একটা বাচ্চার মুখ দেখতে পাচ্ছে বা একটা বাচ্চাকে দেখতে পাচ্ছে, একদম সদ্যজাত বাচ্চা। তো সেইটা যখন ওর মা দেখেছে, মা বলতে আর কি পিসি দেখেছে, তো উনি তো লিটারালি খুব ভয় পেয়ে গেছেন এবং দাদাকে ডেকেছে যে দেখ আমি এরকম দেখেছি, এটা ব্যাপারটা আমার খুব ভাল লাগছে না, আমাদের মনে হচ্ছে কাউকে একটা ডাকা উচিত বাড়িতে, কারণ এটা তো আমাদের বংশ পরম্পরা অনেক দিন ধরে চলছে, এরকম যে সাইটিংস হচ্ছে আমাদের এই জিনিসটা চলছে, আবার এখন দেখতে পাচ্ছি যে যারা অলরেডি চলে গিয়েছে তাদেরকেও দেখা যাচ্ছে। এবার এটা যে কোনো একটা বাড়ির পক্ষে মেন্টালি খুব একটা সাপ্রেসিভ ব্যাপার, ডিপ্রেসিভ ব্যাপার, যে মানুষ যে একটা স্বাভাবিক লাইফ লিড করবে সেটা তো তারা পাচ্ছে না। মানে এটা জেঠিমার বাচ্চাদের মানে বাচ্চাটার মৃত্যুর পরে ডাকার কথা চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা চলছে। কারণ দেখ যে কোনো বাড়িতেই যদি পরপর এরকম অলৌকিক কিছু ঘটতে থাকে, তাদের স্বাভাবিক লাইফ লিড করা তাদের পক্ষে সম্ভব হয় না। তাদের সবসময় মাথায় একটা ঘুরতে থাকে এই কিছু একটা দেখলাম হয়তো, এবার কি হবে এবার কি হবে। তো তারা নিজেদের লাইফে তো ফোকাস থাকতে পারছে না, তাদের পড়াশোনা বল, সাংসারিক কাজ বল বা চাকরি বাকরি কাজের জায়গায় কিছুতেই ফোকাস থাকতে পারছে না। তো এই জিনিসটা ওদের সাথে হচ্ছে। তো এবার এই যে বিভিন্ন জিনিসপত্র দেখা, এই জিনিসগুলো কিন্তু এখানেই থেমে থাকেনি। আরেকটা যেটা কেস হয়েছিল, যেটা ওই যে সেই বাচ্চাটা মারা গেল, যে 7-8 বছরের যে বাচ্চাটা যার হার্টে ফুটো ছিল, এবার তাকেও দেখা যেতে লাগলো বিভিন্ন জায়গায় বাড়িতে। একবার মানে ওদের বাড়িরই যে কাজের যে পার্সন ছিলেন, হাউস হেল্প যিনি, উনি 2বার দেখেছেন বাচ্চাটাকে। কি না উনি যখন কাজ করছিলেন, মানে উনি কি দেখতেন যে বাচ্চাটা দৌড়ে গেল, হ্যাঁ, বা বাচ্চাটা এক জায়গায় কোথাও বসে রয়েছে। আর যেটা হলো, এক তো ওর মা খুব ডিপ্রেশনে চলে গেছিলো এই ব্যাপারটার পর, যেটা খুব স্বাভাবিক ব্যাপার। উনি নাকি বারবার দেখতে পেতেন যে বাচ্চাটা কোথাও না কোথাও মানে অন্ধকার জায়গায় কোথাও একটা বসে সিঁড়ির কোনায় বা খাটের পাশ দিয়ে বসে সেই বাচ্চাটা কাঁদতো আর এরকম নাকি বলতো যে আমার এখানে ভালো লাগছে না, আমাকে এখান থেকে বের কর। বাচ্চাটা এরকমভাবে কাঁদতো আর বলতো কোথা থেকে বের করো, সেটাও মানে বুঝতে পারছে না। বাচ্চাটা বলতো যে আমাকে এখান থেকে বের করো, আমি এখান থেকে বেরোতে পারছি না। সম্ভবত ও বাড়ি থেকে বেরোতে পারছিল না। মানে একটা মানুষ যখন মারা যাচ্ছে তো তার তো আত্মার মুক্তির একটা বিষয় থাকে, সেই আত্মাটা যদি মুক্তি না পায়, সে যদি বদ্ধ হিসেবে থেকে যায়, সে তো খুব কষ্ট পায়। সম্ভবত সেটাই ও বলতে চাইতো, যে আমি এখান থেকে বেরোতে পারছি না, আমাকে এখান থেকে বের করো, আমার কষ্ট হচ্ছে। তো এই জিনিসটা হতে পারে, অলৌকিক জিনিসটাও হতে পারে। দুটো সম্ভাবনা আছে, এক তো অলৌকিক ব্যাপার যেটা ওদের বাড়িতে হয়েই থাকে সেটাও হতে পারে, আর দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে ওর মা যেহেতু ডিপ্রেশনে রয়েছে এবং তার মানসিক অবস্থা ভালো ছিল না, সেটার জন্যও তিনি দেখতে পারেন। দুটো সম্ভাবনাই আছে এখানে। তারপরে যেটা হওয়া শুরু করলো, এটা তো গেল ওর পিসেমশাইয়ের মারা যাওয়ার আগে এইসব ঘটনা ঘটে গেছে। আর পিসেমশাই মারা যাওয়ার পর যেটা ঘটলো সেটা আরও বীভৎস ঘটনা ঘটা শুরু করলো আর কি। মানে এই যে ইন্টেন্সিটিটা, এটা আস্তে আস্তে বাড়া শুরু করলো। কি মানে যখন তোরা ক্লাস 11-12 পড়িস, সেই সময় তো ওই নীলু ভোজ খেতে গেল, তারপরে মারা গেছিল পিসেমশাই। পিসেমশাই তার 7 দিনের মাথায় মারা গিয়েছিলেন। মানে ওই যে খাবার দাবার খাওয়ানো হলো সেইটার পরে 7 দিনের মাথায় তিনি মারা গিয়েছিলেন। তিনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। মানে তার মৃত্যুটা খুব একটা অস্বাভাবিক ভাবে হয়নি, তিনি মৃত্যু হয়েছে, তিনি হার্ট অ্যাটাকে তিনি মারা গেলেন। এবং তারপরে তার যে বিভিন্ন কাজকর্ম রয়েছে সেগুলো করা চলছে আর কি। এবার তার এর মধ্যে মানে পিসেমশাই মারা যাওয়ার এই ধর 3-4 দিন কি 5-6 দিন এরকম যাওয়ার পরে ওনার যে মেয়ে, এবার এটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ওনার পিসির মানে নীলুর পিসির 2 ছেলে মেয়ে ছিল। এক তো দাদার কথা এতক্ষণ যার কথা বলছিলাম সে ছিল, আর একটা বোনও ছিল। সেই বোনটা হচ্ছে নীলুর সেম এজ, মানে ওই 11-12-এই পড়ে, মানে আমাদের এজেরই তখন। তো সেই মেয়েটি একবার মানে বাথরুম থেকে বেরোনোর সময় স্নান করেও বেরোচ্ছিল, বেরিয়ে জাস্ট ও দরজাটা জাস্ট খুলেই দেখতে পেয়েছে ওই মহিলাটাকে, সেম মহিলা। এবার এতদিন যে কথাগুলো বললাম, যে এতদিন যারা দেখতে পেয়েছে ম্যাক্সিমাম দেখতে পেয়েছিল কিন্তু রাত্রিবেলা এবং বেশি রাতের দিকে দেখতে পেয়েছে। এই যে মেয়েটা দেখতে পেল, ও কিন্তু একদম ভর দুপুর বেলায় দেখেছে। আচ্ছা, একদম মানে পুরো দিনের আলোয়ও দেখতে পেয়েছে মহিলাটাকে। দেখে ও লিটারালি ভয় পেয়েছে, প্রত্যেকের মতোই ভয় পেয়েছে। ভয় পেয়ে ও চিৎকার চেঁচামেচি করেছে, কান্নাকাটি করেছে। এই
এই এই ব্যাপারটা সেই দিনের মতন হয়ে গেল। ও ভয় পেলো, কান্নাকাটি করলো, সবাই ওকে মানে আশ্বস্ত করলো যে কিছু হবে না, ঠিক আছে, সব দেখছি আমরা। ওর ভিতরে না একটা ভয় ঢুকে গেল, এই যে আমি দেখতে পেলাম এবার হয়তো বাবার মতো আমিও চলে যাব। কারণ রিসেন্টলি ওর বাবা মারা গেছে, ওর বাবা মারা যাওয়ার আগে এইরকম দেখেছে, দেখার 7 দিনের মাথায় তিনি মারা গেছেন। এবার এই সেম ভয়টা ওর মধ্যে একদম মজ্জায় মজ্জায় ঢুকে গেল যে এবার আমি হয়তো মারা যাব। ঠিক আছে, এবার এই যে ভয়টা ওর মধ্যে না একটা সাইকোলজিক্যাল প্রবলেম শুরু করলো। প্রথম ও একদম চুপচাপ হয়ে গেল, কোনো খাওয়া দাওয়া করছে না, কারোর সাথে কথা বলছে না, একদম ঘুম মেরে গেছে, ঘর থেকে বেরোচ্ছে না, কারোর সাথে কথাবার্তা বলছে না, পড়াশুনো তো একেবারেই করছে না, খাওয়া দাওয়া ঘুম একদম একেবারে চুকে গেছে। সবাই ওকে জোর করে বলছে যে তুই কিছু খা, স্নান কর, কিছু কর, ও কারোর সাথে কিছু কথা বলছে না। আর যদি ওকে জোর করে কিছু বলানো হয়, মানে জোর করা হয় যে তুই কিছু খেয়ে নে, কেন কথা বলছিস না, ও শুধু একটাই কথা বলতো যে আমি খেয়ে কি করব, আমি তো চলেই যাব। এই যে ভয়টা ওর মধ্যে একদম মানে ভিতরে ঢুকে গেছিল ভয়। আচ্ছা, এবার তারপরে যেটা হওয়া শুরু করলো, মাঝে মাঝে ও কাঁদতো, কেঁদে বলতো আমি চলে যাব, আমার কি হবে, আমার সব পড়ে রইলো, আমার আর কোনো ভবিষ্যৎ নেই। এই ব্যাপারগুলো ওর হওয়া শুরু করলো। ও আর যেটা করতো সেটা হচ্ছে আর কতদিন বাঁচবো, আমি এখনই মরে যাই। মানে ওর মধ্যে একটা সুইসাইডাল টেন্ডেন্সি দেখা গেল। আমি মানে যাই ওকে করতে বলা হতো না কেন, কি লাভ, আমি তো চলেই যাব। মাঝে মাঝেই ও মানে সেই বিচ্ছিরিভাবে কাঁদতো আর কি, আছাড়ি পিছাড়ি দিয়ে কাঁদতো, বাবা তুমি আমাকে নিয়ে যাও, এরকম করে কাঁদতো। আবার মাঝে মাঝে বাবার জন্য ভয়ও পেতো, বাবা আমাকে নিয়ে চলে যাবে, এরকম করে ভয় পেতো আর কি। এবার ওর দাদা যে রয়েছে তাকে বলতো তুই আমায় ভুলে যাবি না তো, মাকে বলতো তুমি আমাকে ভুলে যাবে না তো আমি যদি চলে যাই। এবার মায়ের অবভিয়াসলি মা কান্নাকাটি করতো যে না এরকম কেন বলছিস, তোর কিছু হবে না ইত্যাদি। এবার ওর যাই হোক না কেন, মানে খুব ছোটোখাটো বিষয় নিয়ে আমি হয়তো এই কারণেই মরে যাব, মানে তোর হাতে একটুখানি সামান্য কেটে গেল, আমি মরে যাব, এটা হয়েছে আমি মরে যাব, হয়তো গায়ে একটু অল্প অল্প জ্বর হয়েছে, আমি এবার মরে যাব, আমার আর কিছু ওষুধ খেয়ে কোনো লাভ নেই। কিন্তু ভাই এটা প্রচণ্ড মানে ওর সেই মানে কি বলবো সাইকোলজিক্যাল প্রবলেম পুরোপুরি দেখা দেওয়া শুরু করলো। ও একা তো থাকছিলই, কারোর সাথে কোনো কথা বলছিল না। এবার তারপরে যেটা হলো আর কি, সেটা খুব বীভৎস ব্যাপার। ওর পিসে মশাইয়ের সেদিন হচ্ছে মৎস্যমুখী, শ্রাদ্ধ কাজ হয়ে গেছে মৎস্যমুখী। তো এবার ওদের যে উঠোনের জায়গায় প্যান্ডেল টানানো হয়েছে, বাঁশটা দেওয়া রয়েছে, তখনও ত্রিপলগুলো না টানানো হয়নি, উপর দিয়ে ত্রিপলটা দেওয়া হবে ওটা তখনও দেওয়া হয়নি। এবার মৎস্যমুখীর সময় যে মাছ টাছ কাটা হয়, হাউস হেল্প যারা রয়েছিলেন তারা নিচে মানে উঠোনের এক পাশেই বসে ওরা ওই কাজগুলো করছিল, আর রিচুয়ালস যেগুলো রয়েছে সেগুলো অন্য ঘরে হচ্ছিল। তো ম্যাক্সিমাম যে ঘরে পরিবারের যারা সদস্য রয়েছে তারা সেইখানে রয়েছে, ম্যাক্সিমাম হাউস হেল্পরা ওই উঠোনের সামনে বসে কাজ করছিল। তো এবার ঠিক এরকম সময় সবাই নিজের নিজের মতো কাজে ব্যস্ত, ওই মেয়েটার দিকে না মানে আনফর্চুনেটলি মেয়েটার সঙ্গে সেই সময় কেউ ছিল না। মেয়েটাকে হয়তো কোনো রকমভাবে ঘুম পাড়িয়ে তার ঘরেই রাখা হয়েছিল, এবং দেখ নিয়তিতে কিছু থাকলে সেটা কোনোভাবে ঠেকানো যায়। যদি কারোর একটা মাথায় বুদ্ধি থাকতো, মানে যদি সুবুদ্ধি আসতো, তাহলে হয়তো তারা আর কি সেদিনের জন্য ওই যে ঘরে মেয়েটি ছিল সেই ঘরের দরজাটা যদি বন্ধ করে রাখতো হয়তো কোনো ক্ষতি হতো। কিন্তু সেই দিন দরজাটা খোলা ছিল, মেয়েটা সেখান থেকে বেরিয়ে সে একটা স্টেপ নেয়, খুব বড় স্টেপ। আগেই বলেছি মানে ওর একটা টেন্ডেন্সি ছিল আমি তো মরেই যাব, আর এতদিন বেঁচেই বা কী হবে, মরেই যাই, একটা টেন্ডেন্সি ওর মধ্যে ছিল যেটা বললাম। তো হাউস হেল্পরা যখন কাজ করছে, ওরা কাজ করতে করতে ওরা মানে শুনতে পাচ্ছে খুব জোরে একটা থার্ড করে একটা আওয়াজ হলো। ঠিক আছে, ওরা ফার্স্টে বুঝতে পারেন যে কী হলো ব্যাপারটা। ওরা প্রথমে কী ভেবেছে বলতো, ওই যে বাঁশটা টানানো হয়েছিল সেটা বোধহয় কোনোভাবে খুলে টুলে পড়ে গেছে, মানে প্যান্ডেল হয়েছিল সেই বাঁশ। হ্যাঁ প্যান্ডেল টানানো ছিল, তখনও তেরপল টানানো হয়নি, আর লোকেরা কাজ করছিল, মানে তেরপল টানাবে বাঁধাটা তখনও চলছিল আর কি, তারা ছিলেন ওখানে। এটা কবে হচ্ছে? মৎস্যমুখীর দিন চলছে জিনিসটা। প্রথমে আওয়াজটা হলো, ওই হাউস হেল্পরা প্রথমে ভেবেছে যে ওই বাঁশ খুলে পড়ে গেছে, প্যান্ডেলে কিছু একটা প্রবলেম হয়েছে। কিন্তু ওই যে লোকেরা কাজ করছিল প্যান্ডেলের কাজ, তারা চিৎকার করে উঠেছে
হই হই করে একেবারে। তখন ওরা বেরিয়ে এসে দেখছে একটা বীভৎস দৃশ্য। ওদের তো ইউ আকৃতির 3 তলা বাড়ি ছিল। মেয়েটা নিজের ঘর থেকে বেরিয়ে ছাদে চলে গেছে। ছাদ থেকেও লাফ দিয়েছে আত্মহত্যা করার জন্য। এবার ওর পড়ার কথাই ছিল উঠোনে, কিন্তু ওর আর উঠোনের মাঝখানে বাধা কি ছিল, প্যান্ডেলের ওই যে খাঁচাটা, তখনও ওটা খাঁচা হিসেবেই রয়েছে, তেরপল তো তাড়ানো হয়নি। ওই যে বাঁশগুলো ছিল, কিছু বাঁশ তো উপর থেকে মাথা করা থাকে, আর কিছু বাঁশ হয়েছে এরকমভাবে থাকে কি বাঁধা থাকে, হরিজন্টালি থাকে, বাঁধা থাকে। যেগুলো ভার্টিক্যালি ছিল ওটার একটার মধ্যে মেয়েটি পড়েছে। কি বলছিস? বিভৎস একটা দৃশ্য ওরা দেখতে পাচ্ছে, যে বাঁশটা তো বেশ খানিকটা বেরিয়ে রয়েছে, ওই বাঁশটার উপরে পড়েছে। ওর এই যে গলা আর বুকের মাঝখানে যে জায়গাটা, সেইখান দিয়ে আর কি গেঁথে গেছে বাঁশটা, যেটা ভার্টিক্যালি ছিল। গেঁথে গিয়ে ওরা যেই মোমেন্টে দেখতে পাচ্ছে মেয়েটাকে, ওর দেহটা ওই যে বাঁশটা বেরিয়ে রয়েছে বেশ খানিকটা, ওটার মধ্যে দিয়ে ওর দেহটা আস্তে 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 করে নামছে, মানে আস্তে আস্তে গেঁথে যাচ্ছে পুরো। ওইটা দেখে তো মানে কি বলবো, লোকজনের মধ্যে আর কি কেউ হয়তো ফেন্টও হয়ে গেছে হয়তো, ওরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে। আর ওর যে রক্তটা ওরকম বাঁশ বেয়ে চুইয়ে 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 পড়ছে। আর ওর যেই লোকেরা যারা ছিলেন তারা তাড়াতাড়ি করে উপরে গেছে মেয়েটাকে তুলতে। আর যারা আর কি রিচুয়াল, যেখানে নিয়ম কাজ সব চলছিল, সেখান থেকে ওরা যখন বেরিয়ে এসছে, ওরা দেখে তো ফার্স্টে বিশ্বাসই করতে পারেনি ওরা কি দেখছে। এইটা ওরা মানে বুঝতে হয়তো পারছে এটা ওদেরই মেয়ে, কিন্তু নিজেকে না বিশ্বাস করাতে পারছে না যেটা ওই। এই জিনিসটা যখন হয়েছে, তারপরে যাই হোক ওর দেহটেহ তোলা হলো। খুব মানে সাংঘাতিক অবস্থা। রিসেন্টলি মানে কদিন আগে ওর বাবা মারা গেল, এই কদিনের মধ্যেই আবার মেয়েটি চলে গেল, আর এরকম বিভৎসভাবে চলে গেল। তো ওদের ওই যে প্যান্ডেলটা পুরোপুরি মারাও যায়নি না, ওরকম মানে চট করে তো মৃত্যু হয়নি। হ্যাঁ, মানে কষ্ট পেয়ে পেয়ে মরেছে, প্রচন্ড বিভৎস কষ্ট। আমি শুনে না ভাই। তারপর কি হলো? তারপর তো মেয়েটি মারা গেল। তো তার মারা যাওয়ার পর যেটা শুরু হলো, ওকে দেখতে পাওয়া শুরু করলো বাড়ির সকলে প্রায়। আর ওদিন ওই শ্রাদ্ধ মানে মৎস্যমুখী কিছুই হয়নি। মানে লোকজন যাদের আসার কথা ছিল তারা এসে দেখতে পাচ্ছে, তারা একজনের মানে মৃত্যুর পর মৎস্যমুখীর অনুষ্ঠানে এসছে, তারা এসে জানতে পারছে এইভাবে তার মেয়েটাও মারা গেল। মানে তাদের মনেও আর কোনো প্রবৃত্তি নেই যে তারা এখানে এসে ভোজ খাবে। যদিও আমার পার্সোনালি এই ব্যাপারটা পছন্দ নয়, স্টিল মানে তারা তো সেই জন্যই এসেছিল, এসে আর তাদের মধ্যে প্রবৃত্তি হয়নি, তারা এসে দেখে টেকে আবার চলে গেছে। তো তাদের যা সব আয়োজন করা হয়েছিল সবই ফেলে গেছিল সেদিন। মানে রিচুয়ালটা কমপ্লিট হলো না পিসেমশাইয়ের, মানে হ্যাঁ, সেটাও হয়নি কোনোভাবে। আর এর মধ্যেই মেয়েটি মারা গেল। তো তারপর থেকে যেটা শুরু হলো, মেয়েটাকে দেখা শুরু করলো অনেকে, বিশেষ করে নীলুর যে দাদা, মানে ওর যে নিজের দাদা, সে ওরা কি দেখতে পেত, মেয়েটা মানে যে কোনো জায়গায় ওকে দেখা যাচ্ছে অন্ধকারে, রাত্রিবেলা বিশেষ করে ঘরের মধ্যে সে খুব কাঁদছে, কেঁদে কেঁদে সে বলছে আমার ভুল হয়ে গেছে, আমার যাওয়ার কথা ছিল না। মানে দেখ, আমি প্রথমে বলেছিলাম যে যখন এই মহিলাটাকে দেখা যেত, এই যে চুল খোলা লাল পেড়ে শাড়ি পরা মহিলাটা, সে দু রকমের বার্তা নিয়ে আসতো। এক, যে দেখছে হয় সে মারা যাবে, নয় যে দেখছে তার সব থেকে ক্লোজেস্ট কেউ মারা যাবে। হ্যাঁ, সে নাও মারা যেতে পারে। যদি আমি দেখি, হতে পারে আমি মারা যাব, আবার এটাও হতে পারে যে আমার ক্লোজেস্ট কেউ মারা যাবে, আমি হয়তো নাও মারা যেতে পারি। বাট ওই মেয়েটা ভেবে নিয়েছিল যে ওই মারা যাবে। এক্স্যাক্টলি। আর মৃত্যুর পরে যেটা বলছে যে ওর যাওয়ার কথা ছিল না, একদম না। ও সেটা মারা যাওয়ার পর, আত্মহত্যা করার পর ও বুঝতে পেরেছে যে আমার ভুল হয়ে গেছে, আমার যাওয়ার কথা ছিল না। মানে অন্য আর একজনের পালা এখনো বাকি তার মানে। হ্যাঁ, কিন্তু কে সেটা এখনো কেউ জানতে পারেনি, এখনো অবধি সেটা সিক্রেট রয়েছে, কেউ বুঝতে পারছে না কার যাওয়ার কথা। আচ্ছা, আর কি দেখতে পেত? আচ্ছা, তারপর যেটা দেখা যেত, যেটা ওর দাদাই ম্যাক্সিমাম দেখতে পেত, সেটা হচ্ছে একদিন ওর দাদা এরকম মানে ওর এরকম কিছু বাড়িতে হয়ে যাওয়ার পর অবভিয়াসলি ঘুম টুম আসে না, ঘুমের ব্যাপারটা একেবারেই চলে গেছিল।
ওর দাদা সিগারেট খাওয়ার জন্য বারান্দায় বেরিয়েছে রাত্রিবেলা। ও দেখতে পাচ্ছে যে বারান্দার এক কোণায়, একদম অন্ধকার কোণায়, কিছু দেখতে পাওয়ার কথা না কিন্তু তবুও ওই অন্ধকারের মধ্যেও দেখতে পাচ্ছে সেই মহিলা বসে আছে, মানে সেই পা দুটোকে প্রায় বুকের কাছে নিয়ে বসে রয়েছে, কিছু একটা উঁচু জায়গায়ও বসে রয়েছে মহিলাটা। আর ওর পায়ের কাছে ওর বোন বসে রয়েছে, এবং বোন মানে প্রায় নিঃশব্দ কান্না, যেটাকে আমরা বলি না, মানে শোনা যাচ্ছে না বাট বোঝা যাচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, মুখটা দেখে বোঝা যাচ্ছে সে কাঁদছে। মেয়েটা ওরকমভাবে কাঁদছে আর ওর দিকে তাকিয়ে রয়েছে। আর ওই যে মহিলাটা এইভাবে আস্তে আস্তে করে ওর মানে বোনের মাথায় বিলি কেটে দিচ্ছে, চুলে এভাবে বিলি কেটে দিচ্ছে। আর মহিলাটার মুখে একটা অদ্ভুত হাসি, মানে দুজনের এক্সপ্রেশন দুরকম, একজন কাঁদছে আর একজন ওর মাথায় হাত বুলোতে বুলোতে হাসছে। ওর দাদা এটা যখন দেখতে পেল, ওর দাদার মধ্যে এবার শুরু হলো, এবার তো আমি দেখেছি, তাহলে হয়তো আমি চলে যাব। কারণ এতদিনে ও বুঝতে পেরেছিল যে বোনের যাওয়ার কথা ছিল না। আর এই যে বোনের যাওয়ার কথা ছিল না, এটা কিন্তু একবারই ওরা বুঝতে পারেনি। ওরা প্রায়ই দেখতো, অনেকে স্বপ্নও দেখতে পেত যে আমার যাওয়ার কথা ছিল না, আমার ভুল হয়ে গেছে। মানে সে এরকম ওরা বুঝতে পারতো যে ওদের ঘরের চারপাশে কেউ ঘুরছে, খাটের চারপাশে কেউ ঘুরছে, কেঁদে কেঁদে বলছে আমার যাওয়ার কথা ছিল না, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি। এই জিনিসটা ওদের সাথে বারবার হতো। এইটা একবার দেখলো, ওর দাদা দেখলো, তারপরে যেটা ওর পিসি দেখতে পেলো, মানে দাদার মা। উনি কি দেখতে পেলেন, উনিও একদিন এরকম, উনিও আবার দেখেছেন দিনের বেলা। ওর দাদা দেখলো রাত্রিবেলা, ওর মা দেখলো দিনের বেলা। উনি বাথরুমে ঢুকতে যাচ্ছেন, উনি কাপড় জামা ভিজিয়ে এসছেন, উনি কাচতে যাবেন, ঠিক আছে। এবার তুই দেখেছিস কিনা আমি জানি না, অনেকের বাড়িতেই থাকে দেখবি, ওই কাপড় কাচার জন্য না বাটাম থাকে, কিছুটা ব্যাটের মতো দেখতে। আমরা ছোটবেলা ওটা দিয়ে ক্রিকেট খেলতাম। হ্যাঁ, তো ওই রকম বাটাম ওদের বাড়িতেও ছিল, কারণ অনেকের আগেকার দিনের পুরনো বাড়ি তো, ওরা এগুলো ইউজ করে। তো উনি জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছিলেন, আবার উনি কাচতে যাবেন। উনি ঢুকে দেখতে পাচ্ছেন আরো ভয়ঙ্কর একটা দৃশ্য। এবার ওদের বাথরুমে নাকি একটা এরকম সেই তোর উঁচু একটা জায়গা থাকে, ওখানে বসে ওরা ওই কাছাকাছি কাজকর্ম করে, ওখানে ওদের ওই চৌবাচ্চা টাইপের রয়েছে, ওইখানে বসে রয়েছে সেই মহিলা। ওরকম উবু হয়ে কাপড় কাচার মতন ভঙ্গিতেই তিনি বসে রয়েছেন, আর তার পায়ের কাছে মেয়েটা শুয়ে রয়েছে। এক্ষেত্রে বসে নয়, সে শুয়ে রয়েছে, এবং সে যেভাবে মারা গিয়েছিল মেয়েটা, এখান থেকে ওর ক্ষত হয়ে রয়েছিল, রক্ত ঝরছিল, আর ভিতরের যে অর্গানসগুলো রয়েছে অনেকটাই বাইরে বেরিয়ে রয়েছে। সেইভাবে মেয়েটা শুয়ে রয়েছে, মুখটা হাঁ হয়ে রয়েছে। আর ওই যে মহিলা, সেই যে বাটাম নিয়ে হাতে রয়েছে, বাটামের মধ্যে রক্ত, আর এক হাতে ওই মেয়েটার চুলটা এভাবে ধরে রয়েছে খাবলে, আর ওই যে বাটামটা রয়েছে ওই হাঁ করা মুখের মধ্যে মারছে। কি সঙ্গে দেখেছে এটা দেখেছে ওর মা। আচ্ছা, ওটা উনি না সহ্য করতে পারেননি, উনি ওখানে দাঁড়িয়ে উনি বাথরুম করে ফেলেছে আর কি, ইউরিন পাস করে ফেলেছে। এবং এরকম একটা জিনিস দেখলে নার্ভ ফেল করাটা খুব স্বাভাবিক। তারপর ওনার তো স্বাভাবিক মানে শরীর খারাপ হয়ে গিয়েছিল। উনি যখন বলতে পেরেছিলেন অনেক পরে আর কি এই জিনিসটা, যে উনি দেখেছিলেন। তো বলার পর এই ব্যাপারটা তো দেখা গেল। এইরকম যে বিভৎস দৃশ্য আরও কয়েকবার কিন্তু ওদের বাড়িতে দেখা গেছিল, ঠিক আছে। তো এই বাটামের ব্যাপারটা হলো। আরেকবার যেটা হয়েছিল সেটাও ওদের বাড়িরই অন্য কেউ দেখেছিল, আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না ওদের মানে ওর সাথে কী সম্পর্ক এক্স্যাক্টলি, বাট আমার মানে সিনটা আমার মনে পড়ছে কী বলেছিল আর কি। ওই সেমই মেয়েটার মাথাটাকে ধরে এরকমভাবে বসে রয়েছে। হ্যাঁ, রান্নাঘরে এই কেসটা হয়েছিল, রাইট, মনে পড়েছে। রান্নাঘরে ওদের না গ্যাস ওভেনও ছিল, যেটা আমাদের বাড়িতে সবার থাকে, গ্যাস সিলিন্ডারের গ্যাস, আর হচ্ছে ওদের না উনুন ছিল। আগেকার দিনে যে মাটির উনুন থাকে না, ওরকম বড় উনুন ছিল ওদের, মাটির তৈরি করা। এবার ওইগুলোতে ওরা না ভাত রান্না করতো, ভাতটা ওখানে চড়াতো ওরা। ওইখানে কাঠকুটো কয়লা দিয়ে আগুন জ্বলছে, এবং সেই যে মহিলাটা ওর বোনের মাথাটা নিয়ে ওই আগুনের মধ্যে একবার করে দিচ্ছে, আবার তুলে আনছে, লিটারালি অত্যাচার করছে, ভয়ঙ্কর, মানে সোলটাকে অত্যাচার করছে একদম। আর সেই যে যখন তুলে আনছে, মেয়েটা চিৎকার করছে আর বলছে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমার যে পালা ছিল না, আমি বুঝতে পারিনি, আমায় ছেড়ে দাও। কিন্তু ওই যে মহিলাটা, সে শুনছে না, সে বারবার ওই কাজ করছে।
এটা কোনো একটা ওদের বাড়ির কোনো মহিলা দেখেছিল, এটাকে আমার মনে আছে, বাট আমার ওদের মানে এই সম্পর্কটা আমার খেয়াল পড়ছে না এখন এই মুহূর্তে। তো এই জিনিসটা দেখা গেল। তারপরে যেটা হওয়া শুরু করলো, ওর যে দাদা আর কি, ওর দাদার এবার সাইকোলজিক্যাল প্রবলেম শুরু হলো। মানে পরপর এরকম হচ্ছে, আমার ভয় করছে এরকম একটা ব্যাপার। এর মধ্যে যখন কত বড় ছিল ওর দাদা হচ্ছে তখন, মানে ওর থেকে 6-7 বছরে বড় হবে, মানে চাকরি বাকরি করছে? হ্যাঁ, চাকরি করছে বা চাকরির জন্য পড়াশোনা করছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আর যেটা ওর দাদা করতো সেটা হচ্ছে পলিটিক্সের সাথে ওর দাদা ভীষণভাবে জড়িত ছিল, মানে খুব মানে কি বলবো, অ্যাক্টিভলি পলিটিক্স করতো, ঠিক আছে। দলের নাম আমি কোনোভাবেই নেব না। তো ওদের একটা পারিবারিক জমি ছিল, যেটা নিয়ে পাড়ার যে ডমিনেন্ট রাজনৈতিক দল, সেটার সাথে ওদের পরিবারের একটা ক্ল্যাশ ছিল, বেশ ভালো রকম ক্ল্যাশ ছিল জমি নিয়ে। ওদের একটা খালি জমি ছিল, তো পাড়ার যে ডমিনেন্ট রাজনৈতিক দল তারা চাইতো যে ওই জমিটা কিনে নিয়ে ওরা মানে পার্টির কোনো একটা কাজে লাগাবে, হয় না হলে ওটাকে বেচে দিয়ে মানে প্রমোটিংয়ে লাগিয়ে দেবে, এরকম কিছু একটা ওদের প্ল্যান ছিল। আর ওর দাদা হচ্ছে ওই রাজনৈতিক দলের নয়, অপোজিট রাজনৈতিক দলের ছিল। এবার দুজনের মধ্যে বিভৎস ক্ল্যাশ, মানে দুজনে একেবারে সাপিনেউলে সম্পর্ক, পাড়ার ছেলেরা আর ওই দাদা। তো সেই নিয়ে মানে আস্তে আস্তে অশান্তি একেবারে চরমে উঠলো। একবার বাড়িতে এসে একবার শাসিয়ে গেল যে তোমরা, মানে ছেলেটা না একটু যেহেতু মানে পলিটিক্স করতো প্রথম কথা, দ্বিতীয়ত বাড়িতে একটা প্রবলেম চলছে, ও না মানে খুব বেশি পরিমাণ অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো, মানে যা হবে দেখা যাবে টাইপ, ঠিক আছে। মানে পরোয়া করছিল না আর কিছু, মানে কিছু একটা সামলে কাজ তো করতে লাগে, একটু ভেবেচিন্তে কাজ করতে লাগে, তো ও আর সেটা আর করছিল না। তো একবার সেই মারামারি হলো, দুই দলের মধ্যে মারামারি হলো। প্রথমবার ওর দাদাও একজনকে খুব মেরেছিল, ঠিক আছে, মেরে আর কি শাসিয়েছে, গালাগাল করেছে এরকম আর কি। তো সেইটা থেকে ওই দলের মধ্যে না একটা চাপা রাগ ওদের মধ্যে চলে গেছিলো। তো এইটার একটা খুব খারাপ মানে ফলাফল ওকে যে ভুগতে হবে সেটাও চিন্তা করেনি। একদিন রাত্রিবেলা ওরা সবাই মিলে খেতে বসেছে, বোনের মৃত্যুর পরের ব্যাপারে? হ্যাঁ, বোনের মৃত্যুর পরের ব্যাপারে। তখনও কিন্তু 15 দিনও কাটেনি, মানে বোনের শ্রাদ্ধ কিন্তু হয়নি। একটা তো অপঘাতে মৃত্যু হয়েছে, সেটার জন্য হচ্ছে তোর 3 দিন একটা কাজ হয়, তারপরে বোধহয় আরেকটা কাজ হয় আমার যতদূর ধারণা। তো পুরোপুরি মানে 15 দিন কাটেনি, 15 দিনের আগে। তো ওরা সবাই মিলে, পরিবারের সবাই মিলে খেতে বসেছে। সেই সময় রাজনৈতিক পাড়ার যে দলের আর কি ছেলেপুলেরা, মানে গুন্ডারা যাকে বলতে পারিস, একদল ঢুকে এসছে মুখে গামছা, বাড়ির মধ্যে ঢুকে এসছে। সেই সময় মুখে গামছা টামছা বাঁধা, কারোর মুখ দেখা যাচ্ছে না। তারা এসে প্রথমে খুব ঝামেলা করছে, তোমরা দেবে কিনা বলো জমিটা, শেষবার করেছি, আমাদের দলের ছেলেকে তোমাদের ছেলে মেরেছে, গালাগাল করেছে, তোমরা কিন্তু খারাপ হয়ে যাবে, যদি সব মানে সিধেভাবে দিতে পারো তো দাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তো ওর দাদা ওদের সবারই মানে সবাই কিন্তু বোঝাচ্ছে যে ঠিক আছে আমরা দেখছি, তোমরা যাও, এরকম উৎপাত করো না। কিন্তু ওর দাদা কিন্তু সেটা করেনি। ওর দাদা খুব অ্যাগ্রেসিভভাবে ওদের সাথে বিহেভ করেছে, ওরাও হয়তো গালাগাল টালাগাল করেছে আর কি। তখন কি করলো, ওদের যে দলের 4টে ছেলে ছিল, সবার সামনে, পরিবারে সবাই রয়েছে কিন্তু সবার সামনে ছেলেটাকে ধরলো, ধরে ভেতরের ঘরে নিয়ে চলে গেল। বাকিরা কেউ কিছু করতে পারছে না কেন? আর যে দলের বাকি লোক ছিল তাদের হাতে পিস্তল। বেশিরভাগই তো বয়স্ক মানুষ হয়তো বাড়িতে। বাড়িতে ইয়াং লোক বলতে তো দাদাই ছিল, আগে ছিল বোনটা তো বাচ্চা মেয়ে, ও আর কি বা করবে। আর যে বাচ্চারা ছিল তারা তো ম্যাক্সিমাম মরেই গেছে। ইয়াং পিপল বলতে তো দাদাই ছিল, আর তো কেউ ছিল না। তো দাদাকে নিয়ে চলে গেল ভেতরের ঘরে। ওর পিসি আর কি, নীলুর পিসি, উনি তাকিয়ে তাকিয়ে দেখছেন, মানে উনি তো ওনাকে তো ওদের সবাইকে তো ধরে রেখেছে, নিজেরা কিছু করতে পারছে না, চিৎকার চেঁচামেচি ছাড়া ওনা কিচ্ছু করতে পারছে না, হাতে পিস্তল দিয়ে ঠেকিয়ে রেখেছে ওদের। দাদাটাকে ভেতরের ঘরে নিয়ে গিয়ে সেই বড় সেই চপারগুলো হয় না, ওগুলোকে দিয়ে, মানে উনি দেখতে পাচ্ছেন, মানে মায়ের সামনে এই জিনিসটা ঘটছে, যে ওনার ছেলের গলার উপরে এভাবে কোপ বসাচ্ছে বারবার করে, আর পাগুলো আর কি, ছেলেটার পাগুলো ছটফট ছটফট করছে। ওনার মা এটা দেখে, মায়ের বর্ণনায় আমি যাচ্ছি না ভাই, এটা খুব প্যাথেটিক ব্যাপার, তবে ওনার মাকে সামনে বসিয়ে রেখেছিল ইচ্ছে করে।
মানে কতটা ওরা নির্মম। খতরনাক। আর এটা বোঝানোর চেষ্টা করছিল যে আমাদের সাথে যদি পাঙ্গা নিতে আসো ভাই, তোমাদের সাথে এটা হবে। মানে ওদের মানে মানসিক বলটা একেবারে ভেঙে দিতে চাইছিল। সবার সামনে ছেলেটাকে ভাবে করলো, মানে এটা কোনই বলা যায় করে কি করেছিল, সেই যে বললাম যে যেখানে ওদের বাথরুমে একটা চৌবাচ্চা ছিল, যেখানে ওর পিসি দেখেছিল ওর মেয়েকে মারছিল ওই মহিলাটা, ওই চৌবাচ্চার মধ্যে ফেলে রেখে চলে গিয়েছিল গলার নলি কাটা অবস্থায়। মানে ওর মাথা থেকে কোমর পর্যন্ত চৌবাচ্চার ভেতরে ছিল আর পা দুটো ছিল চৌবাচ্চার বাইরে। ওভাবে ফেলে রেখে ওরা চলে গিয়েছিল। মানে ওদের বাড়িতে যে কি ঘটছিল পরপর পরপর, তুই বল না। শ্মশান হয়ে গেল পুরো। হ্যাঁ, মানে পরপর 15 দিনের মধ্যে, 15 দিন কি 20 দিনের মধ্যে পরপর 3টে মৃত্যু। প্রথমে পিসেমশাই মারা গেলেন ওই মহিলাটাকে দেখতে পাওয়ার পর। 7 দিনের মাথায় পিসেমশাই চলে গেলেন। তার 7 দিনের মাথায় মেয়েটা আত্মহত্যা করলো। তার 10-15 দিনও হবে না, ওই 10 দিন কি 12 দিনের মধ্যে ছেলেটা হয়ে গেল সকলের সামনে, পরিবারের সকলের সামনে, বিশেষ করে ওর মায়ের সামনে। ওর মা দেখতে পাচ্ছে চোখের সামনে আমার ছেলে কিভাবে মারছে। পুরোপুরি 3টে প্রাণ চলে গেল। মানে লিটারালি পরিবারটা পুরো শেষ হয়ে গেল। পরিবারের মধ্যে আর কোনো বংশধর কিন্তু রইল না। কেন বলছি, এক তো প্রথমত যে বাচ্চা মেয়েটা রয়েছিল সে মারা গেল এরকম বিভৎসভাবে, ওর দাদাকে এভাবে খুন করলো। আর যে ওর মানে জেঠির যে গর্ভপাত হয়েছিল, সে প্রথমে বলেছিলাম তাদের কিন্তু আর কোনো সন্তান হয়নি। কারণ প্রথম কথা, ওর যে জেঠি উনি ওনার সন্তান হারানোর পর উনি মেন্টালি একটু আনস্টেবল হয়ে গিয়েছিলেন, সেটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ, যে কারণেই হোক না কেন ওদের আর কোনো সন্তানাদি হয়নি। তো ওদের যে ফ্যামিলিটা পুরোপুরি কিন্তু প্রায় শেষ হয়ে গেল। এখানে এখন একমাত্র সেন, মানে একটুখানি মাথায় এখনো স্বাভাবিক বুদ্ধি বা সুস্থ মানসিকভাবে রয়েছে বলতে গেলে একমাত্র ওর জেঠু, মানে নীলুর পিসির ছেলের জেঠু। এক্স্যাক্টলি। কারণ পিসি তো 3জনকেই হারিয়ে ফেললো। ওর পিসির অবস্থাটা ভেবে আমার সব থেকে বেশি প্যাথেটিক লাগে। প্রথমে ওনার স্বামী গত হলেন হার্ট অ্যাটাকে, ওনার মেয়ে এরকম বিভৎসভাবে মারা গেল, ছেলেটা চোখের সামনে ভাবে খুন হয়ে গেল। তো উনি তো অবশ্যইভাবে ওনার মানে মানসিক অবস্থা কোনোভাবেই ঠিক নেই। উনি প্রায় পাগলই হয়ে গিয়েছিলেন। এখন কীরকম আছেন উনি আমি ঠিক জানি না। উনি তারপরে পাগল টাইপের হয়ে গিয়েছিলেন। পাগল কথাটা ওয়ার্ডটা আমি খুব একটা পছন্দ করি না। মানে উনি মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন আর কি। তো জেঠু যেটা ঠিক করলো যে এখন গুটি কতক যে কটা মানুষ রয়েছে পরিবারে তাদেরকে রক্ষা করতে হবে। এই যে ব্যাপারটা বংশ পরম্পরায় ওরা মানে কি বলবো ভোগ করে এসছে বলতে গেলে, সেটাকে কোনোভাবে থামাতে হবে। নাহলে এই কটা যে মানুষ আমার কাছে রয়েছে এদেরকেও আমি হারিয়ে ফেলবো। ওর জেঠুরিটা মনে হয়েছিল। তো উনি কী করেছিলেন, এদিক ওদিক খোঁজ খবর নিয়ে একজন অ্যাস্ট্রোলজারকে উনি যোগাযোগ করেন। তো এই যে অ্যাস্ট্রোলজার যাকে আনা হয়েছিল তিনি এই জ্যোতিষবিদ্যার সাথে সাথে প্যারানর্মাল ইনভেস্টিগেশনও করে থাকেন উনি। ঠিক আছে, মানে এই ব্যাপারগুলোকে উনি কাইন্ড অফ শখ হিসেবে নিয়েছেন আর কি। ব্যাপারগুলোতে উনি মানে কাজ করতে করতে শিখছেন এরকম একটা ব্যাপার। তো সেই কারণেই তার সাথে যোগাযোগ করেন ওই জেঠু, যোগাযোগ করে তাকে নিয়ে আসেন। নিয়ে এসে তিনি তার মতন সার্ভে করেন, বাস্তু চেক যেটাকে বলা হয় সেটাকে চেক করেন এবং কিছু গণনা করে তিনি তার রায় দেন। এবার আমি তোর কাছে জিজ্ঞেস করছি, তুইও তো এই বিষয়গুলো নিয়ে চর্চা করেছিস অনেক দিন ধরে, তোরও অভিজ্ঞতা রয়েছে। তোর কি মনে হয় যে অ্যাস্ট্রোলজার যিনি এসেছিলেন ভদ্রলোক, তিনি কি পেয়ে থাকতে পারেন? দেখ, অনেক জায়গায় বাস্তু ভিজিট করেছি, তন্ত্রের কাজ করেছি, অনেক দিনের যদি অভিজ্ঞতার ওপর বেস করে আমি কথা বলি, ফার্স্ট যেটা খুবই অবভিয়াস, বাড়িতে বংশ দোষ রয়েছে, এটা একটা। সেকেন্ড পয়েন্ট যেটা হবে সেটা হবে হচ্ছে এরকম টাইপের অ্যাক্টিভিটি, এরকম জিনিসটা লিঙ্গার হয়ে রয়েছে। বাড়ির নর্থ ইস্টে বাথরুম থাকবে, নর্থ ইস্ট বা নর্থ ইস্ট ঘেঁষে বাথরুম থাকবে। আর কয়েকটা জিনিস আমি বলছি, এনারা হয়তো খুব মানে কি বলবো খানদানিভাবে হয়তো বড় লোক হতে পারে বা অনেক জমি জায়গা থাকতে পারে, বাট এদের কাছে লিকুইড যে ক্যাশের ফ্লো, চাকরি বাকরি বা এই ওভারঅল জায়গাটা যদি বলিস, লিকুইড ক্যাশের ফ্লো কিন্তু কম। একদম ঠিক। যারা মানে ধর
জমি জায়গা রয়েছে, ভাড়া থেকে চলছে, এরকম টাইপের একটা ব্যাপার, মানে চলে যাচ্ছে। পূর্বপুরুষ কিছু করে রেখে গেছিল, বানিয়ে রেখে গেছিল, সেটাকে ভেঙে ভেঙে তারপরে আমি একদম করে খাচ্ছি। আর একটা যেটা পয়েন্ট আমি বলবো, এটা আমার এটার জন্য অ্যাস্ট্রোলজির যে জ্ঞান সেটাকে প্রয়োগ করছি না, বাট ইনটিউশন থেকে বলছি। মানে অনেক কিছু জাস্ট থিওরিটিক্যাল নলেজও হয় না, প্র্যাকটিক্যাল একদম একদম নলেজ বা কিছু জিনিসপত্র আমরা পাই সেখান থেকে বলতে পারি। এনাদের পরিবারে কোনো একটা জেনারেশন খুব নাম ডাক, টাকা পয়সা অনেক কিছু কামিয়েছিল, ঠিক আছে? তাদেরটাই ওরা করে করে খাচ্ছে অনেকটা জেনারেশন। আর যারা এই নাম ডাক, টাকা পয়সা এই সব জায়গাগুলো করেছিল, তারা কিন্তু কিছু একটা অনাচার অবিচার করেছিল, যার জন্য এই বংশদোষটা এসছে। তুই একেবারে 100% ঠিক প্রত্যেকটা বিষয়। এবার নর্থ ইস্ট ঘেঁষা যে বাথরুমটার কথা বললি, সেটা আমি ঠিক জানি না, কারণ আমি তো ওখানে যাইনি। আর নীলের পক্ষেও সেটা স্বাভাবিকভাবে জানা সম্ভব না, কারণ ও তো বাস্তুর ব্যাপারে অত কিছু জানে না। কিন্তু বাকি তুই যে কটা বললি সে কটার একেবারে অক্ষরে অক্ষরে ঠিক। তাই? হ্যাঁ, ওদের একটা জমিদারি পরিবার ছিল, খানদানি পরিবার। ওরা জমিদারি ছিল? জমিদারি ছিল অনেক আগে, মানে সেটা পূর্বপুরুষের সময় আর কি, এখনকার কিছু না। জমিদার ছিলেন তারা, এবং তাদের বংশমর্যাদা বিশাল ছিল, এবং তারা প্রচণ্ড আত্ম অহংকারী ছিলেন। মানে আমরা একটা বিশাল ব্যাপার ছিল তাদের। এবং এই যে আত্ম অহংকার, এটা থেকে একটা খুব খারাপ এবং ক্লিশে, এবং যেটা বহু দিন ধরে চলে এসেছে আমাদের ভারতবর্ষে বল, কিছু ক্ষেত্রে পুরো ওয়ার্ল্ডেই দেখতে পাবি, কিন্তু এখনও কিছু জায়গায় দেখা যায়, সেটা হচ্ছে পরিবারের পুত্র সন্তানের প্রতি একটা বায়াসনেস। একদম, যে আমার পরিবারে শুধুমাত্র পুত্র সন্তানই জন্মাবে, বা ম্যাক্সিমাম পুত্র সন্তান জন্মাবে, একটা কন্যা হলে হলো, না হলে আরো ভালো। ওদের ক্ষেত্রেও সেম ছিল। কি হয়েছিল সেটা হচ্ছে, ওদের পূর্বপুরুষের বেশ অনেক পুরুষ আগে আর কি, একজন মহিলাকে ওরা আর কি বাড়ির বউ করে নিয়ে আসেন। তিনি ছিলেন ভীষণ সুন্দরী একজন মহিলা, ঠিক আছে? তাকে মানে প্রচণ্ড অত্যাচার করা হতো প্রথম থেকে। কি না, তাদের পুত্র সন্তান চাই। তার আর কি বিয়ের পর বেশ অনেক বছর তিনি সন্তান সম্ভবা হতে পারেননি। তো সেইটার জন্য তাকে অত্যাচার করা হতো মানসিকভাবে, এবং তাকে মানে কি বলবো, তাকে বারবার বলা হতো যে তুমি যদি মানে সন্তান আমাদের দিতে না পারো, আমাদের পরিবারে বিশেষ করে পুত্র সন্তান যদি না দিতে পারো, তোমাকে আমরা হয় মেরে ফেলবো, নয় বাড়ি থেকে তাড়িয়ে। এবার ফর্চুনেটলি তিনি গর্ভবতী হলেন, তিনি সন্তান সম্ভবা হলেন। সবাই প্রথমে খুব হ্যাপি। তারপরে ওদের পারিবারিক যে একজন গণৎকার ছিলেন তখনকার দিনে, তাকে বলা হলো যে তুমি গণনা করে বলো ওর গর্ভে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে। তিনি গুনলেন এবং তিনি বললেন না, ওর গর্ভে কন্যা সন্তান আছে। হলো। এটা শোনার পর প্রথম কথা মানে অবভিয়াসভাবে সেই মহিলাটিকে দোষারোপ করা হলো। আগেকার দিনে যেটা খুব বেশি পরিমাণে হতো, যে যদি ছেলে হলো তাহলে সেটা বংশের মানে গর্ব, আর যদি মেয়ে হলো তাহলে সেটা মহিলাটার দোষ বা বাড়ির বউটার দোষ, অশিক্ষা। একদম। তো এই ক্ষেত্রেও সেটাই করা হলো। কিন্তু শুধুমাত্র এখানে থেমে গেল না, ওদের মধ্যে কতটা মানে আক্রোশ এবং বিভৎসতা কাজ করতো। ওদের এই যে বংশমর্যাদার যে আত্ম অহংকার, এটা কতটা বিভৎস জায়গায় ছিল। একটা মহিলা তাকে যখন আর কি কি বলবো, অ্যাবর্শনের পর্যায়ে যখন থাকে, সেটা কিন্তু খুব মানে খুব প্রথম দিকে স্টেজে তাকে করানো হয় যদি অ্যাবর্শন তার করানো হয়। কিন্তু এই ক্ষেত্রে সেই মহিলাটার গর্ভের মানে হয়েছিল প্রায় 7 থেকে 8 মাস হয়ে গিয়েছিল, জন্মাবে কিছুদিনের মধ্যে। সেই সময় তার গর্ভ থেকে তার সন্তানটাকে বের করার চেষ্টা করে। চেষ্টাই বলছি, একদম চেষ্টাই বলবো, কারণ অবশ্যই এটা সম্ভব না কোনোভাবে। অমানুষের বাচ্চা নাকি? একেবারেই তাই। কোনো মানুষ এই জিনিসটা করতে পারে? শুধুমাত্র কন্যা সন্তান বংশে জন্মাতে দেবেই না, নিয়ে দেখেছে, জানে না। না, যখন তার গর্ভ থেকে সন্তান বের করা হয় ওরকম বিভৎসভাবে, সন্তানটিকে দেখা যায় সে কন্যা সন্তান ছিল, ছেলে ছিল। মানে যে এইসব গুনে টুনে বললো সে তো ধাপ্পা, সে তো টাকা নিয়ে বেরিয়ে গেছে, তার তো কাজ নেই। সে
সে যখন মানে সে যে খুব বড় মহাপুরুষ হবে সব ক্ষেত্রে তো এটা হয় না, সবার তো সেই ক্ষমতা থাকে না, সেই শক্তি থাকে না, সবাই জেনুইন হয়ও না, তখনও ছিল না, আজও নেই। একদম একদম তিনি গুনেছিলেন এবং হতে পারে তার গণনায় কোনো ভুল হয়েছিল, কারণ এটা পুরোপুরি তো একটা ম্যাথমেটিক্সের যাই ব্যাপার। হোক ভাই, ভুল হোক ঠিক হোক, করবেটা কেন? এক্স্যাক্টলি, মানে শুধুমাত্র বংশে কোনো কন্যা সন্তান জন্ম দিতে চাইবে না বলে তাকে জন্মাবার আগেই তাকে মাতৃগর্ভ থেকে টেনে বের করে আনা, এটা কত বড় পাপ তুই বলতো। এক্ষেত্রে শুধু যে সন্তানটা মারা গেল তা তো নয়, সে মাটিও তো মারা গেলেন বিভৎসভাবে, এরকম বিভৎসভাবে। মানে এটা তাদের রাগটাকে প্রকাশ করা, শুধুমাত্র রাগ নয়, তাদের যে কত ক্ষমতা, তারা যে কত শক্তিশালী, তারা কত কিছু করতে পারে, এটাকে একটা প্রমাণ করার একটা টেকনিক। মানে দম্ভক মানুষের কত বিভৎস জায়গায় নিয়ে যেতে পারে একটা মানুষ। এই যে ব্যাপারটা হলো, তারপর থেকে এই মহিলাটাকেই দেখা যেতে লাগলো বিভিন্ন জায়গায় ওরকম বিভৎস, ওই রূপে আর কি, যেটা আমি তোকে বললাম সেইভাবে। তো উনি তো সধবা ছিলেন যখন মারা গেলেন, এবং সব জায়গায়কে বলা হলো কি মানে উনি কোনোরকমভাবে পড়ে গিয়েছেন আর কি, ওরকম ভরা গর্ভ অবস্থায় পড়ে গিয়ে ওনার সন্তান মানে গর্ভপাত হয়েছে এবং তিনিও মারা গেছেন। কারণ তখনকার দিনে এটা খুব কমন ব্যাপার ছিল, তখনকার চিকিৎসা ব্যবস্থা ভালো ছিল না, বাড়িতে ডেলিভারি হতো মহিলাদের, তো এই জিনিসটা খুব একটা আনকমন ছিল না, অনেক জায়গাতেই হতো, অনেক জায়গায় আমাদের মায়েদের জেনারেশনে হয়তো আতুর প্রচুর হয়েছে। আর এই যে মিথ্যে বলে চালিয়ে দেওয়া, এটাও হতো একদম। তো ওরা তো খুব শক্তিশালী, পাওয়ারফুল, একজন প্রতিপত্তিশালী একটা পরিবার, ওরা তো খুব সহজে ধামাচাপা দিতে পারবে ব্যাপারটা, তো ওরা সেটাই করল। তো উনি যখন মারা গেলেন তিনি তখন সধবা ছিলেন, তাকে যখন পোড়াতে নিয়ে যাওয়া হলো, তাকে লাল পেড়ে সাদা শাড়ি পরানো হয়েছিল, তার চুল ছিল খোলা, তার কপাল শুদ্ধ এরকম করে সিঁদুর পরানো হয়েছিল, ঠিক আছে, এই রূপেই সবাই ওকে দেখতে পেত। এবং তিনি নাকি মানে ওদের মানে ওনার যে শ্বশুর মশাই ছিলেন তাকে নাকি বলে গিয়েছিলেন, মানে অশরীরী অবস্থায় আর কি, তিনি দেখেছিলেন, উনি বলেছিলেন যে তোদের বংশে যে কটা আসবে আমি নিয়ে চলে যাব, তুই আমার ছেলেকে যখন বাঁচতে দিলি না, তোদের বংশের কোনো ছেলেকে আমি রাখতে দেবো না, মানে সময়ের আগে আমি তাদের নিয়ে চলে যাব, আর যখন নিয়ে যাব তোদের কেউ না কেউ আমাকে দেখতে পাবে। মানে এটা মৃত্যুর আগে দেখতে পাচ্ছে ব্যাপারটা নয়, সে নিয়ে যেতে আসতো সময়ের আগে। হ্যাঁ, এটা দেখ, এটা দুটোই হতে পারে, সে নিয়েও যেতে আসতো এবং হ্যাঁ, এবং যেই মারা যাবে না কেন তাকে ওই নেবে, মানে তার মুক্তি হবে না। এটা তো আরো সাংঘাতিক, মানে কেউ যদি ওই জেনারেশনের পর থেকে কেউ মুক্তিই পায়নি। এক্স্যাক্টলি, যে কারণে বংশধরটা শুধুমাত্র এক জায়গায় থেমে থাকেনি, প্রত্যেক সময় বাড়ছে, যেই কারণে এই যে এখনকার যে মানে জেনারেশনটা রয়েছে তাদের মৃত্যুর হার বল, তাদের কষ্ট পাওয়ার বিভৎসতা বল, ইন্টেন্সিটিটা কিন্তু বাড়ছে, তুই দেখতে পেয়েছিস। এক্স্যাক্টলি ওর বিষমশাই যে মারা গেল সে কিন্তু স্বাভাবিকভাবে হার্ট অ্যাটাকে মারা গেছে, কত সময়ের আগে গেছে, বাট ঠিক আছে, হ্যাঁ, স্টিল মানে ওনার মৃত্যুটা কিন্তু বিভৎস নয়, তিনি প্রাপ্তবয়স্ক হয়েছেন, তার সন্তানাদি সবাই বড় হয়ে গেছে, তিনি মারা গেছেন, তার যে পুত্র কন্যা মারা গেল, কি বিভৎসভাবে মারা গেল বলতো। অর্থাৎ সেই যে বংশ যে দোষটা সেটা উত্তরোত্তর কিন্তু বাড়ছে। তো মানে ওই যে মহিলাটা, তিনি নাকি ওই শ্বশুরমশাইকে তিনি বলে গিয়েছিলেন, আমি যখন আমাকে দেখতে পাবি তখন বুঝে যাস তোদের থেকে কাউকে আমি নিতে চলেছি, যখনই কেউ যাবে, যার যাওয়ার সময় আসবে আমাকে তোরা দেখতে পাবে। যখন হিস্ট্রি শুনছি তখন এদের অমানুষ মনে হচ্ছে, এটা ঠিক, কিন্তু মানে নীলুর পিসির বাড়ির যারা রয়েছে ওই জেনারেশনটা, দাদা, বোন, পিসমশাই, এক্স্যাক্টলি, ওদের কথাগুলো আবার যখন শুনছি জানছি, তখন রাগের ব্যাপারটা আসছে না, মানে হ্যাঁ, কারণ তারা তো ডিরেক্টলি এই কাজটা করেনি, একদম যারা এই অন্যায়টা করেছিল তাদের সাথে যদি এই রকম ঘটনা ঘটতো আমরা বলতাম ঠিক হয়েছে, ভালো হয়েছে। আর দেখবি মানে জমিদার পরিবার, অনেক, আমাদেরও তো জমিদারি বাড়ি বর্ধমানে, আমাদেরও জমিদারি বংশ, এটা ভাই খারাপ ইঙ্গিত একটা, মানে দেখবি পরের জেনারেশন যারা খুব নাম করে তাদের পরের জেনারেশনগুলো না সেরকম ভাবে করতে পারে। হ্যাঁ, কারণ ওদের, তুই যেটা বললি, ওদের মানে ওরা খুব একটা সাকসেসফুল ছিল না, ওর যে বোনটা ছিল সে আর কি পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, নিজেকে নিয়ে থাকতো, ওর যে দাদা
সেও চাকরি বাকরির দিকে খুব একটা ছিল না, সে পলিটিক্স নিয়েই থাকতো। বাড়ির যত টাকা পয়সা ছিল সেগুলো নিয়ে নিজের লাইফ লিড করতো, কিন্তু নিজে যে কিছু একটা করবে, ব্যবসা করবে কি চাকরির জন্য চেষ্টা করবে, সেটা খুব একটা আর করতো না। শেষে কিন্তু এই বংশ জমি জমা এই কারণে কিন্তু মৃত্যু হলো একদম, যেগুলো নিয়ে ওদের অহংকার ছিল ওদের পূর্বপুরুষ। তুই বলি যে এই যে নতুন যে অ্যাস্ট্রোলজার যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতো, যাই হোক, তার থ্রু দিয়ে কিছু হয়েছে? কিচ্ছু করতে পারেনি। তিনি এসেছিলেন, তিনি শুধুমাত্র এটাই বুঝতে পেরেছিলেন যে বংশদোষ। এবার যে বংশদোষ সেটা তো ওদের থেকে বেশি আর কেউ জানে না। জেনেটা কি হবে? এক্স্যাক্টলি, রেমেডি না করা গেলে জেনে কি করবে? এক্স্যাক্টলি। উনি হয়তো কিছু ওনার মতন কিছু দিয়েছিলেন, কিন্তু কিছুই তাতে মানে সামান্যতম লাভও কিছু হয়নি। ওদের যে জেঠি, উনিও মারা গিয়েছিলেন। ওনার মৃত্যুটা যে খুব বিভৎস হয়েছিল তা বলবো না, উনি তো আগে থেকেই মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন। এটাও দেখেছিস কি যে ওদের ফ্যামিলিতে যে মহিলাগুলো আছে তারা কিন্তু মানসিকভাবে সুস্থ থাকে না, সবাই পাগল বলছি না, মানে মানসিক ভারসাম্য। হ্যাঁ, মানসিক ভারসাম্যহীন হয়ে যায়, তারা কিন্তু সুস্থভাবে সংসার করতে পারে না কেউ। ইভেন তুই ভাব না যে বাচ্চাটার হার্টে প্রবলেম ছিল, তার মায়ের ব্যাপারটা এক্স্যাক্টলি, সেও কিন্তু এই বংশেরই মেয়ে। হয়তো অন্য বংশে বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু মেয়ে তো এই বংশেরই। জি হ্যাঁ, জিনটা তো এখানকারই, রক্ত তো তার এই পরিবারেরই বইছে। এখন কি সিনারিও? এখন সিনারিও খুব সাংঘাতিক। ওই মানে বাড়িটাকে খুব চেষ্টা করছিল ওরা জলের দরেও বিক্রি করে দিতে, কিন্তু পারছে না, মানে কোনোভাবেই মানে কাস্টমার পাচ্ছে না। এলেও কিছু না কিছু তো শুনতে পাবেই আশেপাশের বাড়ি থেকে, সব চাপা থাকে একদম। আর যেহেতু বাড়ির ভাইবটা অবভিয়াসলি এত কিছু কারণে কখনোই ভালো হতে পারে না, হওয়া সম্ভব না। যেই আসুক না কেন, এত বড় বাড়ি দেখলেও সেটাকে পছন্দ হয় না। ইভেন প্রমোটার যারা বাড়ি ভেঙে নতুন বাড়ি করে, তারাও কিন্তু বাস্তু চেক করে। একদম করে এখন কিন্তু খুব বেশি পরিমাণে করে, কারণ মানুষ অনেক বেশি সচেতন হয়ে গেছে। আমাকেই কতজন জিজ্ঞেস করে, ভাই তুই তো দেখেছিস। একদম, যে কারণে আমারও তোর কাছে একটা রিকোয়েস্ট আছে, যেটা আমি আমার ওই নীলু বন্ধুটির থেকে জিজ্ঞেস করে তোকে বলছি, যে তুই যদি পারিস একবার ওই বাড়িটাতে যাস, মানে অ্যাটলিস্ট যেন ওরা বাড়িটাকে বিক্রি করে দিতে পারে। কারণ ওরা ওখানে থেকে না খুব কষ্ট পাচ্ছে, কারণ ওরা এখনও ওদের ওই সাইটিংগুলো হয়, ওরা সবসময় ভয় থাকে কবে না কবে ওই মহিলাটাকে দেখতে পাবে, এটা একটা ভয় থাকে। আর যারা অলরেডি, যেটা বললাম, কেউ তো মুক্তি পায়নি, যারা মুক্তি পায়নি তাদেরকে প্রায় দেখা যাচ্ছে, এবং তাদের কষ্টটা না ওরা নিতে পারছে না। অনেক মানুষের অনেক কাজ করেছি, হেল্প করেছে, যাই করেছি, জানি না এখানে গিয়ে আদৌ কোনো হেল্প করতে পারবো কি পারবো না, কারণ এটা অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা আমি নিজে দেখতে চাই কিরকম, মানে অনেক হরিফাইং জায়গায় গেছি, অনেক জায়গায় বাস্তুতে গেছি, ঠিক করেছি, একদম। কিন্তু এই জায়গাটা খুব চ্যালেঞ্জিং লাগছে শুনে। যে কারণে আমারও তোর কাছে একটা জিজ্ঞাসা, মানে কিভাবে বেরিয়ে আসতে পারে, মানে তুই তো পুরোটা মোটামুটি শুনলি, কিভাবে বেরিয়ে আসা যায় তোর কি মনে হয়, মানে এখন ওভারঅল শুনি। রিসেন্টলি তোকে বলছিলাম না নর্থ বেঙ্গলে যাবো, একটা মানে এই সপ্তাহতেই হয়তো যাব। এখন আমাদের শ্যুট হচ্ছে তোর জুলাইয়ের শেষ উইক। নর্থ বেঙ্গলে যাব, বাস্তু ভিজিট আছে একটা, বাস্তু চেক করতে যাব। আর ইভেন আরেকটা ঘটনা আমি কিউরিও ফাইটে রিসেন্টলি দিয়েছিলাম, কেস স্টাডি নাম্বার 1, মালবিকার ঘটনা। তাদেরও কিছু এরকম টাইপের প্রবলেম, তো বাস্তু রিলেটেড ব্যাপার অনেক, মানে বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে। একদম, হ্যাঁ। যদি সেই এক্সপিরিয়েন্সের থেকে জানতে চাস, আমি বলবো বাস্তুর মায়া কাটিয়ে দাও। ফার্স্ট কিছু একটা করে ওখান থেকে বেরিয়ে এসো। ওই জায়গা বা ওই জায়গা ত্রিসীমাতেও থাকা উচিত না। এবার তোকে দেখতে হবে তুই প্রাণটাকে বেশি মূল্য দিচ্ছিস নাকি তুই জায়গাটাকে, বাড়িটাকে, টাকা পয়সাটাকে বেশি দিচ্ছিস। বেরিয়ে আসতে গেলেও প্রবলেম হবে। একদম, আমি যেটাই বলতে যাচ্ছিলাম, যেটা হচ্ছে আমরা নিজেরাই বলেছিলাম যে বাড়িটাকে ওরা ছেড়ে দিচ্ছে না কেন, বাড়িতে যখন এত প্রবলেম বাড়িটাকে ছেড়ে দিচ্ছে না। আর এই বেরিয়ে আসার জায়গাটাতে আমি হেল্প করতে পারি, বাট বাস্তুটাকে যদি তুই বলিস যে একদম কারেক্ট আগের মতো করে দাও, এটা আমি কেন, কেউই পারবে না। আচ্ছা, কারণ আমি যখন জিজ্ঞেস করেছিলাম এই যে ওরা ওখান থেকে বেরোচ্ছে না কেন, তার দুটো কারণ ওরা বলেছিল। একটা কারণ হচ্ছে ওদের কাছে লিকুইড ক্যাশ নেই, যেটা তুই বললি। এবার বেরিয়ে আসার জন্য তাকে একটা বাড়ি কিনতে হবে, বাড়ি ভাড়া করতে হবে, ফ্ল্যাট ভাড়া করতে হবে।
এবার সেটার জন্য তো ক্যাশ লাগে। এবার একটা মানুষ যে ইনকাম করবে, ইনকাম করার মতো মানুষ তো ওখানে নেই। জেঠুর তো এখন অনেক বয়স হয়ে গেছে, তিনি তো এখন আর কাজ করে খেতে পারবেন না। ঠিক। বাড়িতে কোনো ইয়াং পিপল নেই যে চাকরি করে ব্যবসা করে পয়সা কামাবে, সেটা থেকে কিছু একটা ব্যবস্থা করবে। তারা ওখানেই থেকে গেছে, মানে ওখান থেকে বেরোতে পারছে না কোনোভাবেই। ওরা হয়তো ভাবছে বেরোবো, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা কাজটা করে আর উঠতে পারছে না। কিছু একটা যেন ওদের আটকে দিচ্ছে, যে কারণে নীলুরা এখন পিসির বাড়ি যায় না। আমার নাম্বারটা দিস, হ্যাঁ, ঠিক আছে? জায়গাটা কল্যাণীর আশেপাশে, তো একটা দিনক্ষণ দেখে যাওয়া যাবে। হ্যাঁ তুই যাস, কারণ আমি নীলুকে জিজ্ঞেস করেছিলাম, ও বলেছিল যে ঠিক আছে, যদি ও হেল্প করতে পারে তাহলে খুব উপকার হয়। কারণ এক তো ওদের পয়সার দরকার, দ্বিতীয়ত ওখান থেকে যদি না বেরোতে পারে যে কজন আছে তারাও আর থাকবে। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। অ্যান্ড আপনারা কি চান আমি এই বাড়িটাতে যাই, সেটাও কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানান কোথা থেকে আজকের এই এপিসোড দেখলেন। আর হ্যাঁ, আপনিও যদি কোনো স্পিরিচুয়াল হেল্প চান, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, বা আমার সাথে এরকম কোনো ঘটনা শেয়ার করতে চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে পরের সপ্তাহে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।